পৃষ্ঠা 101, অধ্যায় 8, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি। আচার্য। প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকগণ পরিচিত ছিলেন আচার্য নামে। আচার্যের বাড়িতে ছাত্ররা থাকত ও খাওয়া দাওয়া করত। বিনা বেতনে ছাত্ররা আচার্যদের কাছে পড়াশোনারও সুযোগ পেত। এর বিনিময়ে আচার্যের নানা কাজে ছাত্ররা সাহায্য করত। অনেক সময় মেয়েরাও আচার্য হতে পারতেন, সেক্ষেত্রে তাদের বলা হতো আচার্যা। উপাধ্যায়। প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকগণ উপাধ্যায় নামেও পরিচিত ছিলেন। উপাধ্যায়রা এক একটি নির্দিষ্ট বিষয় পড়াতেন। তারা মূলত বৌদ্ধ বিহারগুলিতে পড়াতেন। পড়ানোর বিনিময়ে উপাধ্যায়রা বেতন নিতেন। নারী উপাধ্যায়গণ পরিচিত ছিলেন উপাধ্যায়া নামে। মোগলমারি বৌদ্ধ বিহার। সুয়াংজাং এবং ফাসিয়ান উভয়ের লেখা থেকে প্রাচীন বাংলার বেশ কিছু বৌদ্ধ বিহারের কথা জানা যায়। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাঁতন শহরে অবস্থিত ছিল মোগলমারি বৌদ্ধ বিহার। প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত এবং বৌদ্ধ বিহারটি আবিষ্কার করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময়কালের এটি তৈরি হয়েছিল বলে মনে করা হয়। ঐতিহাসিকদের অনুমান ছিল বিহারটি পাশ দিয়ে বয়ে যেত সুবর্ণরেখা নদী। মগধ থেকে তাম্রলিপ্ত বন্দর যাওয়ার পথে ছিল এই বিহারটির অবস্থান। খরষ্ঠী ও ব্রাহ্মী লিপি। প্রাচীন ভারতীয় উপমহাদেশে দু ধরনের লিপির প্রচলন ছিল, যথা খরষ্ঠী ও ব্রাহ্মী। খরষ্ঠী লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, ব্রাহ্মী লেখা হতো বাঁ দিক থেকে ডান দিকে। উত্তর ভারতে ব্রাহ্মী লিপি ধীরে ধীরে দেবনাগরী লিপিতে পরিণত হয়। পণ্ডিতদের অনুমান গ্রিক বর্ণমালা বা মিশরীয় হিউরেটিক লিপি থেকেই ব্রাহ্মী লিপির উদ্ভব ঘটেছে। রামায়ণ। ভারতবর্ষের দুটি মহাকাব্যের একটি হল রামায়ণ। এটি সংস্কৃত ভাষায় রচিত। রামায়ণ রচনা করেন বাল্মীকি। রামায়ণের মূল কাহিনী হল রামকে কেন্দ্র করে ভাইদের শ্রদ্ধা, পিতৃসত্য পালন, সীতার প্রতিব্রতা, হনুমানের প্রভু ভক্তি, রাম রাবণের যুদ্ধ প্রভৃতি। এতে প্রায় 25,000 শ্লোক রয়েছে। এর রচনাকাল খ্রিস্টপূর্ব 3য় বা 2য় শতক থেকে খ্রিস্টীয় 3য় বা 2য় শতকের মধ্যবর্তী সময়। মহাভারত। ভারতবর্ষে দুটি মহাকাব্যের একটি হল মহাভারত। এটি সংস্কৃত ভাষায় রচিত। মহাভারত রচনা করেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের মূল কাহিনী হল ভূমির অধিকার নিয়ে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ। এতে 1 লক্ষেরও বেশি শ্লোক রয়েছে। এর রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতকের মধ্যবর্তী সময়। সঙ্গম সাহিত্য। তামিল অঞ্চলে খ্রিস্টীয় 1ম থেকে 4র্থ শতকের রচিত হয় সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য 9টি সংকলনে বিভক্ত, যার উল্লেখযোগ্য কয়েকটি হল পরিপাড়ল, কালিত্তগৈ, পত্তুপাট্টু প্রভৃতি। 300 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে পাণ্ডব রাজাদের পৃষ্ঠপোষকতায় রচিত তামিল সাহিত্যই হল সঙ্গম সাহিত্য। সঙ্গম যুগের কাব্য সংকলনগুলি থেকে তামিল ভাষার পরিচয় পাওয়া যায়। পুরাণ। প্রাচীন দেশীয় সাহিত্যগুলির মধ্যে অন্যতম হল পুরাণ। মোট পুরাণের সংখ্যা 18টি। এগুলি হল যথাক্রমে ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু, শৈব, ভগবত, নারদীয়, মার্কণ্ডেয়, আগ্নেয়, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, লিঙ্গ, বরাহ, স্কন্ধ, বামন, কুর্ম, মৎস্য, গরুড় এবং ব্রহ্মাণ্ড পুরাণ। পুরাণে মোট 4টি যুগের উল্লেখ রয়েছে। সেগুলি হল সত্য, ত্রেতা, দাপর, কলি। অশ্বঘোষ। খ্রিস্টপূর্ব 1ম শতকে সম্রাট কনিষ্কের আমলে অশ্বঘোষের আবির্ভাব ঘটে। একাধারে কবি, নাট্যকার, দার্শনিক এবং সঙ্গীতজ্ঞ অশ্বঘোষ কনিষ্কের রাজসভা অলঙ্কৃত করেন। অশ্বঘোষের লেখা 2টি কাব্যগ্রন্থ হল বুদ্ধচরিত ও সৌন্দরানন্দ কাব্যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জীবনী রয়েছে। পৃষ্ঠা 102। অশ্বঘোষের লেখা 2টি নাটক হল সারিপুত্র প্রকরণ এবং রাষ্ট্রপাল।
তিনি মহাযান ধর্মমত নিয়ে রচনা করেন। মহাযান শ্রদ্ধাৎপাদ গ্রন্থ আর বর্ণাশ্রম ধর্মমতের বিরোধিতা করে লেখেন বজ্রসূচি গ্রন্থ। ভাস কুষাণ যুগের এক অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন ভাস। তিনি মহাভারতের বিভিন্ন কাহিনী নিয়ে মোট 13টি নাটক লেখেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বপ্ন বাসব দত্তা, দূত বাক্য, উরুভঙ্গ, পঞ্চরাত্র প্রভৃতি। ভাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক হল স্বপ্ন বাসব দত্তা। এই নাটকের বিষয়বস্তু হল দীর্ঘভাগ্য বিপর্যয়ের পর রাজা উদয়নের সঙ্গে তার মহিষী বাসব দত্তার মিলন। পঞ্চতন্ত্র পণ্ডিত বিষ্ণু শর্মা সংস্কৃত ভাষায় পঞ্চতন্ত্র নামে নীতি গল্পের সংকলন করেন। খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতক নাগাদ গল্পগুলির সংকলন করা হয়। বিষ্ণু শর্মা এক রাজার ছেলেদের এই নীতি গল্পগুলির মধ্যে দিয়ে শিক্ষাদান করেন। মূলত ছোটদের উদ্দেশ্যেই নীতি গল্পগুলি লেখা হয়েছিল। কালিদাস গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার ছিলেন মহাকবি কালিদাস। কালিদাসের লেখা 3টি মহাকাব্য হল রঘুবংশম, কুমার সম্ভব ও মেঘদূতম। তার লেখা অন্যতম শ্রেষ্ঠ নাটকগুলি হল অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম এবং উর্বশী ও মালবিকাগ্নিমিত্রম। কালিদাসের লেখাগুলিতে তার আমলের সমাজ ও প্রকৃতির নানা দিক ফুটে উঠেছে। মৃচ্ছ কোটিকম, মৃৎ শব্দের অর্থ মাটি, শকটিকা কথার অর্থ ছোট শকট বা গাড়ি। এই দুয়ে মিলে মৃচ্ছ কোটিকম, যার মানে মাটির তৈরি ছোট গাড়ি। শূদ্রক মৃচ্ছ কোটিকম এর এক নাটক রচনা করেন। এই নাটকের নায়ক চারু দত্ত এক সাধারণ নাগরিক। চারু দত্তের ছোট ছেলে রুহুসেন প্রতিবেশী বণিকের ছেলের সোনার খেলনা গাড়ি দেখে সেরকম খেলনা গাড়ি বায়না ধরে। তখন তাকে ভোলানোর জন্য মাটির খেলনা গাড়ি তৈরি করা হয়, কিন্তু রুহুসেনের কান্না তাতে থামে না। এই নাটকের নায়িকা বসন্ত সেনা নিজের সোনার গহনা দিয়ে রুহুসেনের খেলনা গাড়ি বানিয়ে দেয়। জীবক বুদ্ধদেবের সময়কালে একজন সুবিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। রাজগৃহে জন্মালেও তিনি তক্ষশিলায় গিয়ে গুরু আত্রেয়র কাছে শিক্ষা গ্রহণ করেন। তিনি ছিলেন মৌর্য সম্রাট বিম্বিসারের রাজবৈদ্য। বুদ্ধদেবের নির্দেশে তিনি সংঘের শ্রমণদের চিকিৎসা এবং স্বাস্থ্য রক্ষার কাজ দেখাশোনা করতেন। তিনি ছিলেন বুদ্ধদেবের ব্যক্তিগত বন্ধু ও চিকিৎসক। তক্ষশিলায় দীর্ঘ 7 বছর থেকে তিনি চিকিৎসা বিদ্যার অধ্যয়ন করেন। বৌদ্ধ সাহিত্য বিনয় পিটকের ভেষজ অধ্যায়ে জীবকের অবদানের উল্লেখ রয়েছে। চন্দ্রকেতু গড় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বেড়াচাপাতে চন্দ্রকেতু গড়ের ধ্বংসাবশেষ মিলেছে। অঞ্চলটি বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে যুক্ত ছিল, যেটি একাধারে বাণিজ্য কেন্দ্র এবং সমৃদ্ধ জনপদ। এখানে মৌর্য যুগের আগে থেকে পাল সেন যুগ পর্যন্ত সময়কালের প্রত্নতত্ত্ব নিদর্শন মিলেছে। এখানকার টেরাকোটা বা পোড়া মাটির তৈরি মূর্তি বিখ্যাত ছিল। বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রশ্ন 1, বৌদ্ধ বিহার, বৌদ্ধ সংঘ, গুরুকুল বা আশ্রম, সমবায় ব্যাংক। উত্তর সমবায় ব্যাংক। 2, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, হিন্দু, শূদ্র। উত্তর হিন্দু। 3, আচার্য, উপাধ্যায়, ছাত্র, গুরুদেব। উত্তর ছাত্র। 4, তিব্বত, মরক্কো, সুমাত্রা, জাভা। উত্তর মরক্কো। 5, অজন্তা এলোরা, নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। উত্তর অজন্তা এলোরা। 6, রামায়ণ, ইন্ডিকা, মহাভারত, পুরাণ। উত্তর ইন্ডিকা। 7, নাগানন্দ, শকুন্তলা, রত্নাবলী, প্রিয়দর্শিকা। শকুন্তলা। 8, নালন্দা, তক্ষশিলা, বলভী, পাটলিপুত্র। উত্তর নালন্দা। 9, ব্রাহ্মী, সংস্কৃত, খরষ্ঠী, দেবনাগরী। উত্তর সংস্কৃত। 10, রত্নাবলী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম। উত্তর অর্থশাস্ত্র। নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো।
প্রশ্ন 1 বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয়গুলি ছাড়াও অন্যান্য বিষয়েও পড়াশোনা হতো। ঠিক। 2 গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লক্ষ্য করা যায়। উত্তর ঠিক। প্রশ্ন 3 গুপ্ত যুগে 5 বছর বয়সে বিদ্যারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে অক্ষর পরিচয় হতো। উত্তর ঠিক। পৃষ্ঠা 103। প্রশ্ন 4 পাণিনির ব্যাকরণ গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। উত্তর ঠিক। 5 খরষ্টি লিপি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। উত্তর ভুল। প্রশ্ন 6 ব্রাহ্মী লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। উত্তর ভুল। 7 ব্রাহ্মী লিপি থেকে ধীরে ধীরে দেবনাগরী লিপি তৈরি হয়। উত্তর ঠিক। 8 মহাভারত মহাকাব্যের রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ঠিক। 9 মহাভারতের আদি নাম ছিল জয় কাব্য। ঠিক। 10 রামায়ণকে পঞ্চম বেদ বলা হয়। উত্তর ভুল। 11 নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত। ভুল। 12 কম্বনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে। উত্তর ভুল। 13 বাগভট ছিলেন একজন চিকিৎসক। উত্তর ঠিক। 14 কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। উত্তর ঠিক। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1 বৌদ্ধ বিহারগুলিকে ড্যাশ মহাবিহার স্তূপ চৈত্য বলা হয়। উত্তর মহাবিহার। 2 গান্ধার মহাজনপদের রাজধানী ছিল ড্যাশ পাটলিপুত্র তক্ষশিলা বারাণসী। উত্তর তক্ষশিলা। 3 পঞ্চম বেদ হল ড্যাশ রামায়ণ মহাভারত ঋগ্বেদ। উত্তর মহাভারত। প্রশ্ন 4 রামায়ণ মহাভারত বিষ্ণু পুরাণ এর মূল বিষয়ে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ। উত্তর মহাভারত। প্রশ্ন 5 পতঞ্জলির লেখা সংস্কৃত ভাষায় ব্যাকরণ বইটির নাম ড্যাশ মহাভাষ্য বুদ্ধচরিত রাজতরঙ্গিনী। উত্তর মহাভাষ্য। প্রশ্ন 6 গাহা সপ্তশয়ী বা গাথা সপ্তশতী ড্যাশ সংস্কৃত পালি প্রাকৃত ভাষার একটি বিখ্যাত কবিতা সংকলন। প্রাকৃত। প্রশ্ন 7 পালি প্রাকৃত সংস্কৃত ভাষায় লেখা পঞ্চতন্ত্র হলো একটি নীতিগল্পের সংকলন। উত্তর সংস্কৃত। 8 ইতিহাস বিজ্ঞান দর্শন কথার মানে কোনো বিষয় বিশেষভাবে জ্ঞান অর্জন। উত্তর বিজ্ঞান। প্রশ্ন 9 জীবক ছিলেন রাজা বিম্বিসার বিন্দুসার কনিষ্ক এর রাজবৈদ্য। উত্তর বিম্বিসার। প্রশ্ন 10 গান্ধার এবং মথুরা শিল্পরীতি বিখ্যাত হয়েছিল ড্যাশ শক কুষাণ মৌর্য কুষাণ সাতবাহন গুপ্ত যুগে। উত্তর শক কুষাণ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রশ্ন 1 ক স্তম্ভ। 1 অষ্টাধ্যায়ী। 2 অর্থশাস্ত্র। 3 মহাভাষ্য। 4 মেঘদূতম। খ স্তম্ভ এ কৌটিল্য, বি পাণিনি, সি কালিদাস, ডি পতঞ্জলি। উত্তর 1B, 2A, 3D, 4C। প্রশ্ন 2 ক স্তম্ভ। 1 রামায়ণ, 2 মহাভারত, 3 দশ কুমার চরিত, 4 মুদ্রা রাক্ষস। খ স্তম্ভ এ নন্দী, বি বিশাখ দত্ত, সি বাল্মীকি, ডি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। 1C, 2D, 3A, 4B। পৃষ্ঠা 104। প্রশ্ন 3 ক স্তম্ভ। 1 পঞ্চম বেদ, 2 প্রাচীন মহাকাব্য, 3 তামিল কাব্য, 4 গীতিগল্পের সংকলন। খ স্তম্ভ এ মণি মেখলাই, বি পঞ্চতন্ত্র, সি রামায়ণ, ডি মহাভারত। উত্তর 1D, 2C, 3A, 4B। প্রশ্ন 4 ক স্তম্ভ। 1 গান্ধার, 2 মোগলমারি বৌদ্ধবিহার, 3 তামিল সাহিত্য, 4 মহাভারতের আদি নাম। খ স্তম্ভ এ সঙ্গম সাহিত্য, বি তক্ষশিলা, সি জয়কাব্য, ডি সুবর্ণরেখা। উত্তর 1B, 2D, 3A, 4C। প্রশ্ন 5 ক স্তম্ভ। 1 গাথা সপ্তশতী, 2 মৃচ্ছকটিকম, 3 বুদ্ধচরিত, 4 মেঘদূতম। খ স্তম্ভ এ কালিদাস, বি অশ্বঘোষ, সি হাল, ডি শূদ্রক।
উত্তর 1C, 2D, 3B, 4A। প্রশ্ন 6, ক স্তম্ভ 1 মহাবলীপুরম, 2 গান্ধার শিল্পরীতি, 3 গণিতবিদ, 4 মণি মেখলাই, 5 অজন্তা। খ স্তম্ভ A কুষাণ যুগ, B নাগার্জুন, C তামিল মহাকাব্য, D গুহা চিত্র, E রথের মতো মন্দির। উত্তর 1E, 2A, 3B, 4C, 5D। নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সবথেকে বেশি মানানসই বেছে বের করো। প্রশ্ন 1, বিবৃতি। প্রাচীন ভারতের নানা অঞ্চলের আলাদা আলাদা ভাষা তৈরি হয়। ব্যাখ্যা 1, ধীরে ধীরে ভাষায় নানা অঞ্চলে টান মিশে যেতে শুরু করে। ব্যাখ্যা 2, নানা সম্প্রদায়ে আলাদা আলাদা অঞ্চলে বসবাস শুরু করে। ব্যাখ্যা 3, প্রাচীন ভারতের নানা অঞ্চলে মানুষ নিজের নিজের ভাষা ছেড়ে অন্যের ভাষা গ্রহণ করে। উত্তর ব্যাখ্যা 1। প্রশ্ন 2, বিবৃতি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে প্রাচীন ভারতের সমাজে বৈশ্যদের মর্যাদা বেড়ে যায়। ব্যাখ্যা 1, 6ষ্ঠ শতক থেকে কৃষিজ উৎপাদন বহুগুণ বাড়তে থাকে। ব্যাখ্যা 2, 6ষ্ঠ শতক থেকে ব্যবসা বাণিজ্যে বৈশ্যদের প্রভাব বাড়তেই থাকে। ব্যাখ্যা 3, বৈশ্য শ্রেণী সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে। উত্তর ব্যাখ্যা 2। প্রশ্ন 3, বিবৃতি। আস্তে আস্তে সংস্কৃত ভাষা রাজ দরবারের গুরুত্ব পাচ্ছিল। ব্যাখ্যা 1, রাজাদের কাছে সংস্কৃত ভাষার জনপ্রিয়তা বেড়েছিল। ব্যাখ্যা 2, শাসন পরিচালনার সংস্কৃত ভাষার ব্যবহার শুরু হয়েছিল। ব্যাখ্যা 3, সাহিত্যে সংস্কৃত ভাষার ব্যবহার বেড়েছিল। উত্তর ব্যাখ্যা 3। পৃষ্ঠা 105। প্রশ্ন 4, বিবৃতি। গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগের লেখাগুলিতে সাধারণ মানুষের জীবনের ছবি বিশেষ পাওয়া যায় না। ব্যাখ্যা 1, এই সময়ে সাহিত্য যারা লিখতেন তারা সমাজের উঁচু তলার মানুষ ছিলেন। ব্যাখ্যা 2, সাধারণ মানুষদের নিয়ে লেখার মতো কিছু ছিল না। ব্যাখ্যা 3, এই সময়ের লেখকগণ সাধারণের সম্বন্ধে আগ্রহী ছিলেন না। উত্তর ব্যাখ্যা 1। প্রশ্ন 5, বিবৃতি। খ্রিস্টীয় 6ষ্ঠ শতক নাগাদ তামিল ভাষাতেও সংস্কৃতের মতো দীর্ঘ কবিতা লেখার প্রচলন শুরু হয়। ব্যাখ্যা 1, এই সময় তামিল অঞ্চলে আর্য প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। ব্যাখ্যা 2, তামিল ও সংস্কৃত উভয় ভাষাই তামিল অঞ্চলে জনপ্রিয় ছিল। ব্যাখ্যা 3, তামিল ও সংস্কৃত উভয় ভাষারই উচ্চারণ রীতি ছিল একই। উত্তর ব্যাখ্যা 1। প্রশ্ন 6, বিবৃতি। ধর্মশাস্ত্রের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সময়ে বিরোধ তৈরি হয়েছিল। ব্যাখ্যা 1, ধর্মশাস্ত্রগুলির নীতি চিকিৎসা বিজ্ঞান অপেক্ষা অধিক জনপ্রিয় হয়ে উঠেছিল। ব্যাখ্যা 2, ধর্মশাস্ত্রের বেশ কিছু কথা চিকিৎসা বিজ্ঞানের বিরোধী ছিল। ব্যাখ্যা 3, চিকিৎসা বিজ্ঞানে ধর্মশাস্ত্র বিরোধী প্রচার শুরু হয়েছিল। উত্তর ব্যাখ্যা 2। প্রশ্ন 7, বিবৃতি। প্রাচীন ভারতে কৃষিকাজ নিয়ে আলোচনাও বিজ্ঞান চর্চার আওতায় পড়েছিল। ব্যাখ্যা 1, কৃষিকাজে বিজ্ঞান এবং প্রযুক্তির অনুপ্রবেশ ঘটেছিল। ব্যাখ্যা 2, প্রাচীন ভারতে কৃষিকাজের দ্রুত প্রসার ঘটেছিল। ব্যাখ্যা 3, প্রাচীন ভারতীয় সমাজে বেশিরভাগ মানুষের জীবিকা ছিল কৃষি। উত্তর ব্যাখ্যা 3। প্রশ্ন 8, বিবৃতি। ধীরে ধীরে কারিগরি শিল্প চর্চা বিজ্ঞান চর্চা থেকে আলাদা হয়ে গেল। ব্যাখ্যা 1, ধর্মশাস্ত্রে কারিগরদের কাজকে নেহাতি হেয় করা হয়েছে। ব্যাখ্যা 2, কারিগরি শিল্প চর্চা ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও ছিল আলাদা আলাদা। ব্যাখ্যা 3, কারিগরি শিল্প চর্চা ও বিজ্ঞান চর্চার উদ্দেশ্য ছিল ভিন্ন। উত্তর ব্যাখ্যা 1। নিজের ভাষায় ভেবে লেখো 3 থেকে 4 লাইন। প্রশ্ন 1, প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিক্ষা চর্চার বিবরণ দাও। উত্তর সূচনা। প্রাচীন ভারতে বিভিন্নভাবে শিক্ষা চর্চার প্রসার ঘটেছিল। প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিক্ষা চর্চা। শিক্ষা কেন্দ্র। বৈদিক যুগে গুরুকুল আশ্রম এবং পরবর্তী সময়ে বৌদ্ধ বিহার বা সংঘগুলি শিক্ষা চর্চার কেন্দ্র হয়ে ওঠে। বিষয় বেদের পাশাপাশি ছন্দ, কাব্য, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ, গণিত, রসায়ন প্রভৃতি বিষয় পড়ানো হতো। এছাড়াও তীর ও
তরবারি চালানো, কুস্তি ও নানা ধরনের খেলাধুলার চর্চা ছিল প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিক্ষণীয় বিষয়। জাতিভিত্তিক পড়াশোনা, ব্রাহ্মণদের সকল বিষয়ে চর্চা করতেই হতো। ক্ষত্রিয়দের শাসন চালানোর জন্য আলাদাভাবে যুদ্ধ এবং শিকার, মুদ্রা ও নথিপত্র পরীক্ষা শিখতে হতো। বৈশ্য শূদ্রদের ব্যবসা বাণিজ্য, কৃষি এবং পশুপালন বিষয়ে পড়াশোনা করতেই হতো। জেনে রাখা ভালো, পরবর্তী বৈদিক যুগের পড়াশোনার প্রথা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদও প্রচলিত ছিল। প্রশ্ন 2, টিকা লেখো। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। উত্তর, অবস্থান প্রাচীন ভারতে তক্ষশিলা গান্ধার রাজ্যের রাজধানী অবস্থিত ছিল উচ্চশিক্ষার কেন্দ্র তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। শিক্ষাকাল, প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এখানে 8 বছর ধরে শিক্ষা লাভ করত। পাঠক্রম, এখানে পড়ানো হতো চতুর্বেদ, ইতিহাস, পুরাণ, দর্শন, চিকিৎসাবিদ্যা, হিসাবশাস্ত্র, সমরবিদ্যা প্রভৃতি বিষয়। পরীক্ষা বিষয় ব্যবস্থা, কোনো লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, কেবলমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান যাচাই হতো। প্রশ্ন 3, নালন্দা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দাও। উত্তর, সূচনা আনুমানিক 425 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে মগধের গুপ্ত রাজাদের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থান রাজগৃহের উত্তরে পাটনা জেলার বিহার শরীফ মহকুমার অন্তর্গত বখরগাঁও এর কাছে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল। পৃষ্ঠা 106। নামকরণের তাৎপর্য। নালন্দা শব্দের ভাষাভিত্তিক অর্থ হল দানে যার অরুচি নেই। পরিচালনা এবং নিয়মকানুন গুপ্ত ও তার পরবর্তী রাজাদের অনুদান দেশের বিত্তবানদের নাম থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খরচ চলত। পাঠ্য বিষয়, এখানে পড়ানো হতো ইতিহাস, ভূগোল, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, নীতিশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, যোগশাস্ত্র, ভাষাতত্ত্ব, আয়ুর্বেদ শাস্ত্র ইত্যাদি বিষয়। জেনে রাখা ভালো। 1, নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র পড়াশোনা করত। চীন, তিব্বত, কোরিয়া, জাভা, সুমাত্রা, সিংহল প্রভৃতি দেশের ছাত্ররা এখানে অধ্যয়নের জন্য আসত। 2, নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন 1510 জন বিশেষজ্ঞ অধ্যাপক। তাদের মধ্যে অন্যতম কয়েকজন ছিলেন নাগার্জুন, ধর্মপাল, শীলভদ্র, স্থিরমতি, চন্দ্রপাল, গুণমতি প্রমুখ। নালন্দার অধ্যক্ষ ছিল সমতটের রাজকুমার তথা ব্রাহ্মণ পণ্ডিত শীলভদ্র। প্রশ্ন 4, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চার বিবরণ দাও। উত্তর, সূচনা প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষায় সাহিত্য রচিত হয়েছিল। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা। 1, নানা ভাষা তৈরি। মনে করা হয় প্রথম দিকে ঋগ্বেদের ভাষা ছান্দোস এ সবাই কথা বললেও পরে এই ভাষায় নানান অঞ্চলে ত্রাণ মিশে নতুন নতুন ভাষা তৈরি হতে থাকে। 2, আঞ্চলিক সাহিত্য। বিভিন্ন অঞ্চলে প্রাকৃত, পালি এবং সংস্কৃত ভাষায় নানা ধরনের সাহিত্য রচিত হয়েছিল। 3, স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র নামে এক ধরনের লেখালেখি শুরু হয় যাতে সম্পত্তি, অধিকার এবং রোজগারের নানান দিক দিয়ে আলোচনা করা থাকত। 4, ধর্মশাস্ত্র। পুরনো জাতি এবং বর্ণ ব্যবস্থার ব্যাখ্যা দিয়ে সংস্কৃত ভাষায় ধর্মশাস্ত্র লেখার প্রচলন শুরু হয়েছিল। জেনে রাখা ভালো। 1, ধর্মশাস্ত্রগুলিতে নানাভাবে ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব মনে করিয়ে দেওয়া হতো। এগুলিতে রাজনীতি নিয়ে আলোচনা থাকত। 2, গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে সংস্কৃত ভাষা সাহিত্যের খুব উন্নতি হয়েছিল। 3, দক্ষিণ ভারতে তামিল সঙ্গম সাহিত্য সৃষ্টি হয়েছিল। প্রশ্ন 5, প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষা ব্যবস্থার মিল অমিলগুলি নিজের ভাষায় লেখো। উত্তর, প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং আজকের শিক্ষা ব্যবস্থার মিল। 1, প্রাচীন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় অনেকগুলি বিষয় পড়াশোনা করতে হতো, যেমন ছন্দ, কাব্য, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ, গণিত, রসায়ন প্রভৃতি। আজকের দিনেও একাধিক বিষয়ের ওপর শিক্ষা গ্রহণ করা হয়, যেমন বাংলা, গণিত, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রভৃতি। 2, বৌদ্ধ বিহারগুলিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে মেধা যাচাই করে নেওয়া হতো।
আজকের দিনেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই মেধা যাচাই করে ছাত্র ভর্তি নেওয়া হয়। প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং আজকের শিক্ষা ব্যবস্থার অমিল। প্রাচীনকালের বৌদ্ধ বিহারগুলি ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আজকের শিক্ষা ব্যবস্থায় ভুল। 2 প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার 2 বৌদ্ধ বিহার বা সংঘগুলি থেকে পড়াশোনা করতে হতো। আজকের শিক্ষা ব্যবস্থার 1 আজকের শিক্ষা ব্যবস্থার বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় নামে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 2 আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বসবাস করে শিক্ষা গ্রহণ করা যায়। প্রশ্ন 6 টিকা লেখো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। উত্তর, প্রতিষ্ঠাতা পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ছাত্রছাত্রী, এই মহাবিহারে দেশ বিদেশের প্রায় 3 সহস্রাধিক শিক্ষার্থী বিদ্যা চর্চা করতেন। শিক্ষা, এখানে 144 জন অধ্যাপকের মধ্যে প্রখ্যাত ছিলেন দীপঙ্কর শ্রী জ্ঞান, কল্যাণ রক্ষিত, বুদ্ধ জ্ঞান পাদ, শ্রীধর প্রমুখ। বিষয়, এখানে বৌদ্ধ ধর্মশাস্ত্র, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র, দর্শন, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি নানা বিষয়ে পঠন পাঠন হতো। পৃষ্ঠা 107 জেনে রাখা ভালো। দীপঙ্কর শ্রী জ্ঞান এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। প্রশ্ন 7 মৌর্য যুগের সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, সূচনা। মৌর্য শাসকদের পৃষ্ঠপোষকতায় এই যুগের সাহিত্যে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল। মৌর্য যুগে সাহিত্য চর্চা। মৌর্য যুগের বিভিন্ন গ্রন্থ। মৌর্য যুগে রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র, জৈন সাধু ভদ্র বাহু রচিত কল্পসূত্র এবং বৌদ্ধ শাস্ত্র কথা বস্তু প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। পতঞ্জলির প্রখ্যাত মহাভাষ্য গ্রন্থের কিছু অংশ মৌর্য যুগে রচিত হয়েছিল। গ্রিক মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে সমকালীন মৌর্য যুগের বহু ঐতিহাসিক তথ্য জানা যায়। রচনাকাল সম্পর্কে মতভেদ। মৌর্য যুগের অনেক গ্রন্থের রচনাকাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। প্রশ্ন 8 কুষাণ যুগের সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর, সূচনা। সাহিত্যের ক্ষেত্রে কুষাণ যুগের অবদান গুরুত্বপূর্ণ। কুষাণ যুগের সাহিত্য চর্চা 1 সংস্কৃত সাহিত্য চর্চা। কুষাণ যুগের পণ্ডিত অশোক ঘোষ সংস্কৃত ভাষায় রচনা করেন। বুদ্ধচরিত মহাকাব্য, ব্রজসূচি গ্রন্থ এবং সুন্দরানন্দ কাব্য। 2 বৌদ্ধ সাহিত্য। বৌদ্ধ শাস্ত্রকার নাগার্জুন রচনা করেন মাধ্যমিকা সূত্র, সহস্রিকা, প্রজ্ঞা পারমিতা এবং বসুমিত্র রচনা করেন মহাবিভাষা গ্রন্থ। 3 নাট্য সাহিত্য চর্চা। অশ্বঘোষ রচিত দুখানি নাটক হল সারিপুত্র প্রকরণ এবং রাষ্ট্রপাল এবং ভাস রচনা করেন স্বপ্নবাসব দত্তা নাটক। জেনে রাখা ভালো। কুষাণ যুগে মহাযান মতবাদ প্রচারের জন্য বৌদ্ধ গ্রন্থ, মহাবস্তু, দিব্যবদান প্রভৃতি সংস্কৃত ভাষায় রচিত হয়। প্রশ্ন 9 গুপ্ত যুগের সাহিত্য চর্চা উল্লেখ করো। উত্তর, সূচনা। গুপ্ত যুগের সাহিত্য চর্চার মান ছিল অতি উন্নত। গুপ্ত যুগের সাহিত্য চর্চা 1 সংস্কৃত সাহিত্য। গুপ্ত যুগের পতঞ্জলির মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, চরকের চরক সংহিতা, অশ্বঘোষের বুদ্ধচরিত সহ বহু প্রাচীন গ্রন্থ সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয়। 2 বৌদ্ধ ধর্মশাস্ত্র। গুপ্ত যুগে বুদ্ধচরিত, সুন্দরানন্দ প্রভৃতি কাব্যগুলি জনপ্রিয়তা বাড়ে। এছাড়াও এই যুগে রচিত হয় বসুবন্ধুর হীনযান এবং মহাযান নামে বৌদ্ধ দর্শন গ্রন্থ। 3 দর্শন সাহিত্য। গুপ্ত যুগে সাংখ্য দর্শন নতুনভাবে আত্মপ্রকাশ করে। এই যুগের দর্শন সাহিত্যে উল্লেখযোগ্য সৃষ্টি ছিল ভার্যগণ্য এবং ঈশ্বর কৃষ্ণের টিকা। 4 বিজ্ঞান ভিত্তিক সাহিত্য। গুপ্ত যুগে রচিত কয়েকটি বিজ্ঞান ভিত্তিক সাহিত্য কীর্তি হল অষ্টাঙ্গ সংগ্রহ, নবনিকতম, হস্তায়ুর্বেদ, অর্থশাস্ত্র, সূর্য সিদ্ধান্ত, বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা প্রভৃতি। জেনে রাখা ভালো। গুপ্ত যুগে মহাভারত এবং পুরাণগুলির নতুনভাবে সম্পাদনা করা হয়। এই যুগে স্কন্ধ, মৎস্য, বায়ু এবং ব্রহ্মাণ্ড পুরাণ নতুন আঙ্গিকে রচনা করা হয়। প্রশ্ন 10 হর্ষবর্ধন কিভাবে সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন। উত্তর, সূচনা।
হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় সাহিত্য সংস্কৃতির চরম উন্নতি ঘটেছিল। সাহিত্য সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা: এক, সাহিত্যের পৃষ্ঠপোষকতা জমি থেকে প্রাপ্ত রাজস্বের 1/4 তিনি বিদ্বান এবং সাহিত্যিকদের পুরস্কার হিসেবে দান করতেন। 2, বিশ্ববিদ্যালয়ের অর্থদান: হর্ষবর্ধনের আর্থিক অনুদান ও পৃষ্ঠপোষকতার ফলে বিশ্ববিদ্যালয় সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। 3, গুণীজনদের স্বীকৃতি দান: বাণভট্ট, ভর্তৃহরি, জয়সেন, ময়ূর, দিবাকর প্রমুখ পণ্ডিত তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। 4, পরধর্ম সহিষ্ণুতা: প্রথম জীবনে তিনি শৈব থাকলেও পরবর্তী জীবনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বহু বৌদ্ধ স্তূপ ও বিহার নির্মাণ করেন। জেনে রাখা ভালো: 1, বিভিন্ন সূত্র থেকে জানা যায় হর্ষবর্ধনের সময় ভারতের সঙ্গে চীন ও পারস্যের সাংস্কৃতিক সম্পর্ক ছিল। 2, চীনা পরিব্রাজক হিউয়েন-সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। প্রশ্ন 11, সঙ্গম সাহিত্য কি? পল্লব শিল্পের 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর: সঙ্গম সাহিত্য 300 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে পাণ্ড্য রাজাদের পৃষ্ঠপোষকতায় রচিত তামিল সাহিত্যই হল সঙ্গম সাহিত্য। পল্লব শিল্পের প্রধান বৈশিষ্ট্য: 1, মহেন্দ্র রীতি, পাহাড় কেটে গুহা নির্মাণ, উদাহরণ অনন্ত সায়ন মন্দির, একাম্বরনাথ মন্দির। 2, মহামল্ল রীতি, পাথর কেটে রথের আকারে মন্দির নির্মাণ, উদাহরণ মহাবলীপুরমের রথ মন্দির। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। অষ্টম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 108। প্রশ্ন 12, চরক সংহিতায় লিখিত আদর্শ হাসপাতাল কেমন হবে? তোমার মতে একটি ভালো হাসপাতাল কেমন হওয়া উচিত? উত্তর: চরক সংহিতার ধারণায় আদর্শ হাসপাতাল চরক তার চরক সংহিতায় একটি আদর্শ হাসপাতাল কেমন হওয়া উচিত তার বিবরণ দিয়েছেন। চরকের ধারণায় হাসপাতালে শল্য চিকিৎসক উপযুক্ত ব্যবস্থা থাকা উচিত। হাড় ভেঙে গেলে, নাক কান ইত্যাদি কেটে গেলে তা জোড়া দেওয়ার জন্য পটু শল্য চিকিৎসকদের প্রয়োজন। এছাড়া হাসপাতালে ভেষজ ওষুধ মজুদ থাকার প্রয়োজনীয়তার কথাও চরক সংহিতায় উল্লেখ আছে। আমার ধারণায় ভালো হাসপাতাল: আমার ধারণায় একটি ভালো হাসপাতালে চিকিৎসার যাবতীয় সুযোগ সুবিধা থাকা উচিত। দক্ষ ডাক্তারের পাশাপাশি সঠিক পরিচর্যার জন্য সেবাময়ী নার্সদের প্রয়োজন। ভালো শল্য চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন। গরিব ও দুস্থদের জন্য চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ থাকা উচিত। এছাড়াও ভালো হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। প্রশ্ন 13, প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চার পরিচয় দাও। উত্তর: সূচনা: প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা ছিল উন্নত। উপমহাদেশের বিজ্ঞান চর্চা: 1, অর্থ: বিজ্ঞান কথার অর্থ কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা। 2, সাহিত্যে বিজ্ঞান ধারণা: পরবর্তী বৈদিক সাহিত্য এবং বৌদ্ধ সাহিত্যে বিভিন্ন ধরনের ঔষধ এবং অস্ত্রোপচারের কথা রয়েছে। 3, জ্যোতির্বিজ্ঞান এবং গণিত: প্রাচীন ভারতে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট এবং বরাহমিহির, আর গণিতবিদ ছিলেন নাগার্জুন এবং ব্রহ্মগুপ্ত। 4, চিকিৎসা বিজ্ঞান: তার সুশ্রুত সংহিতায় শারীরবিদ্যা ও শল্য চিকিৎসায় আলোচনা করেন। জেনে রাখা ভালো: 1, চরক সংহিতায় প্রায় 700 ওষুধের কথা রয়েছে। 2, শুধু বিজ্ঞানীগণ নন, মহাবীর এবং গৌতম বুদ্ধের মতো ধর্মপ্রবক্তাগণও গণিতের চর্চা করেছিলেন। 3, কৃষি পরাশর গ্রন্থে কৃষি বিজ্ঞান নিয়ে আলোচনা রয়েছে। প্রশ্ন 14, প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা কিরকম ছিল? উত্তর: প্রাচীন ভারতীয় উপমহাদেশে পরিবেশ চিন্তার মূল বিষয় ছিল বন, গাছপালা ও পশু পাখি। বন জঙ্গল সংরক্ষণের প্রতি বিশেষ নজর দেওয়া হতো। বন থেকে নানা ধরনের সম্পদ পাওয়া যেত বলে বনের প্রতি শাসকদের বিশেষ নজর ছিল। বনের ক্ষতি করলে কড়া শাস্তির বিধান দেওয়া হয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ কৃষিকাজ ও নগরে বসতি বাড়ে, ফলে জঙ্গল বা অরণ্য কাটা শুরু হয়। নগরের সংখ্যা বাড়তে থাকলে অরণ্যের পরিমাণ কমতে থাকে। প্রশ্ন 15, বৌদ্ধ মতে চরক প্রথম কনিষ্কের আমলের লোক ছিলেন। তাহলে চরক সংহিতা কি চরক নামে কোনো ব্যক্তির লেখা?
চরক কথাটির মানে যারা ঘুরে বেড়ায়। বেদের একটি শাখায় চারণ, বৈদ্য বা ঘুরে বেড়ানো চিকিৎসকদের কথা পাওয়া যায়। তাহলে কি চরক সংহিতা ওই রকম ঘুরে বেড়ানো চিকিৎসকদের অভিজ্ঞতার সংকলন? উত্তর, কনিষ্কের রাজত্বকালে চরক রচনা করেন চরক সংহিতা। এই গ্রন্থে প্রায় 700 ঔষধি গাছপালার কথা লেখা রয়েছে। গ্রন্থটিতে রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রয়েছে। বহু দুরারোগ্য ব্যাধি যেমন যক্ষা, কর্কট প্রভৃতি চিকিৎসা পদ্ধতি রয়েছে এছাড়াও এতে আলোচিত হয়েছে বিভিন্ন ব্যাধি থেকে আরোগ্য লাভের উপায় এবং ওষুধ খাওয়ার পদ্ধতি। প্রশ্ন 16, সুশ্রুত কোন সময়ের লোক ছিলেন তা নিশ্চিতভাবে জানা যায় না। সুশ্রুত কথাটির মানে যিনি বা যারা ভালো করে শুনেছিলেন। তাহলে সুশ্রুত সংহিতা ও কি ওই রকম চারণ বৈদ্যদের অভিজ্ঞতার সংকলন? উত্তর, কুষাণ আমলে অস্ত্র চিকিৎসক ছিলেন সুশ্রুত। তিনি রচনা করেন সুশ্রুত সংহিতা। তাকে সমগ্র বিশ্বের প্লাস্টিক সার্জারির জনক বলা হয়। তিনি বহুদিন আগেই প্রথম সিজারিয়ান অস্ত্র চিকিৎসার বিধান দেন। সুশ্রুত সংহিতায় তিনি অস্ত্র চিকিৎসার বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন। তিনি এই গ্রন্থে অস্ত্র চিকিৎসার আগে রোগীকে সুরা পান করানোর বিধান দেন। তার বিধান থেকেই পরবর্তীকালে আধুনিক আবেদন ক্রিয়া বা অ্যানাস্থেসিয়ার উদ্ভব ঘটে। এই গ্রন্থে 101টি উপকরণ অর্থাৎ অস্ত্র চিকিৎসার বিভিন্ন যন্ত্রের উল্লেখ মেলে। প্রশ্ন 17, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি লেখো। উত্তর, গুপ্ত যুগে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি। এক, ধাতু শিল্প। গুপ্ত যুগে ধাতু শিল্প উন্নত ছিল, যার উদাহরণ মেহরৌলির লৌহ স্তম্ভ। পৃষ্ঠা 109। 2, চিকিৎসা বিজ্ঞান। এই যুগে 2 বাঘ ভট্টের মধ্যে একজন রচনা করেন চিকিৎসা বিষয়ক গ্রন্থ অষ্টাঙ্গ সংগ্রহ এবং অপরজন রচনা করেন চিকিৎসা বিষয়ক অষ্টাঙ্গ হৃদয় সংহিতা। 3, গণিত বিদ্যা। আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত গণিত বিদ্যায় যথেষ্ট অবদান রাখেন। 4, জ্যোতির্বিজ্ঞান। আর্যভট্ট, বরাহ, মিহির প্রমুখ জ্যোতির্বিজ্ঞানী পৃথিবীর পরিক্রমণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। জেনে রাখা ভালো, আর্যভট্ট তার আর্যভট্টীয়ম গ্রন্থে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি সংক্রান্ত আলোচনা করেন। আর্যভট্টই প্রথম দার্শনিক পদ্ধতির প্রয়োগ করেন। ব্রহ্মগুপ্তও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সূত্রের সমাধান করেছিলেন। প্রশ্ন 18, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, সূচনা। প্রাচীন ভারতে বিজ্ঞানের, বিশেষত চিকিৎসা বিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যার চর্চা হতো। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা। 1, সিন্ধু যুগ। হরপ্পা সভ্যতার যুগে শিলাযৌতু নামে এক প্রকার ওষুধ তৈরি হতো। 2, মৌর্য যুগ। মৌর্য যুগে বিভিন্ন রোগের প্রতিষেধক, বিষক্রিয়ার প্রতিষেধক এবং পশু চিকিৎসার খ্যাতি ছিল। 3, কুষাণ যুগ। কুষাণ আমলে নাগার্জুন রচনা করেন মাধ্যমিকা সূত্র, চরক রচনা করেছিলেন চরক সংহিতা। 4, গুপ্ত যুগ। গুপ্ত যুগে বিজ্ঞানের বিভিন্ন শাখার, বিশেষত ধাতু বিজ্ঞানেরও অসাধারণ উন্নতি ঘটেছিল। জেনে রাখা ভালো, জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহির রচনা করেন বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা। বিজ্ঞানী আর্যভট্ট প্রথম পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতির তত্ত্ব আবিষ্কার করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ হল আর্যভট্টীয়ম এবং সূর্য সিদ্ধান্ত। এই যুগে অপর বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত এবং খণ্ডখাদ্য নামে 2টি গ্রন্থ রচনা করেন। প্রশ্ন 19, প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার জন্য কি কি বিষয়ে দায়ী বলে তোমার মনে হয়? আজকের পরিবেশ বাঁচাতে তোমরা দল বেঁধে কি কি কাজ করতে পারো তালিকা বানাও। উত্তর, প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার কারণ। প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার জন্য বেশ কিছু বিষয় দায়ী, যেমন নির্বিচারে অরণ্য ধ্বংস, কৃষি জমিতে ঘরবাড়ি এবং কলকারখানা নির্মাণ, শহরের কলকারখানাগুলি থেকে ধোঁয়াজনিত দূষণ এবং যানবাহন জনিত দূষণ প্রভৃতি। পরিবেশ বাঁচানোর উপায়। আজকের দিনে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে।
শহরের বুকে বৃক্ষরোপণ করতে হবে, অরণ্য নিধন বন্ধ করতে হবে, দূষণমুক্ত যানবাহনের সংখ্যা বাড়াতে হবে, পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা চালাতে হবে। প্রশ্ন 20, প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান এবং গণিত চর্চার পরিচয় দাও। উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শিল্প চর্চা দেখা যায়। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এই 3টি বিভাগেই শিল্প চর্চা চলত। 1, মৌর্য আমলে। হরপ্পা সভ্যতার পর থেকে মৌর্য যুগের সূচনা কাল পর্যন্ত তেমন কোনো শিল্প নিদর্শন মেলেনি। মৌর্য যুগ থেকেই মূলত স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার প্রকৃত সূচনা ঘটে। পাটলিপুত্রের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদ, সম্রাট অশোকের প্রাসাদ ছাড়াও সাঁচি স্তূপ, সারনাথ চৈত্য এবং বিহার ও এছাড়াও স্তম্ভগুলির মৌর্য স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন। 2, মৌর্য পরবর্তী আমলে। মৌর্য পরবর্তী আমলে এবং মৌর্য পরবর্তী আমলে মৌর্য পরবর্তী শুঙ্গ ও কাম্য যুগে ভারহুত, বুদ্ধগয়া এবং সাঁচিকে কেন্দ্র করে প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্প চর্চা চলেছিল। পরবর্তী সময়ে শক, কুষাণ যুগে গান্ধার, মথুরা ও অমরাবতী নামে 3টি আলাদা শিল্পরীতির বিকাশ ঘটে। 3, গুপ্ত আমলে। পাটলিপুত্র, দেওগড়, বারাণসী, মথুরা ইত্যাদি স্থানে গুপ্ত শিল্পের বহু নিদর্শন মিলেছে। স্থাপত্য ক্ষেত্রে মহারাষ্ট্রের অজন্তা, এলোরা এবং ঔরঙ্গাবাদ ও মধ্যপ্রদেশের বাস ইত্যাদি স্থানে চৈত্য এবং বিহার বা সংঘারামের অস্তিত্ব রয়েছে। মন্দির স্থাপত্যেও গুপ্ত যুগে অভূতপূর্ব উন্নতি ঘটে। এ যুগের মন্দির স্থাপত্যের কয়েকটি নিদর্শন হল দেওগড়ের দশাবতার মন্দির, তিগোয়ার বিষ্ণু মন্দির, কেটেশ্বর মন্দির। ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য হল কুশীনগরের প্রাপ্ত শায়িত বুদ্ধ মূর্তি, এলাহাবাদের মানকুয়ারে প্রাপ্ত মুন্ডিত মস্তক বুদ্ধ মূর্তি এবং পাটলিপুত্রের বুদ্ধ মূর্তিগুলি অজন্তা গুহার গায়ে এবং বাঘগুহার গায়ে চিত্রগুলি গুপ্ত চিত্রকলার অসামান্য নিদর্শন। প্রশ্ন 21, প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগররা নানা দিক আলোচনা করো। কারিগরির নানা দিক আলোচনা করো। উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি চর্চা। কতগুলো ভাগ আছে? 1 হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। 2, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষ। 3, ধাতু বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান। 4, কৃষি বিজ্ঞান। 5, স্থাপত্য বিজ্ঞান এবং কারিগরি বিজ্ঞান। পৃষ্ঠা 110। প্রশ্ন 22, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। উত্তর, সূচনা। প্রাচীন ভারতে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রগুলি বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা। 1, সিন্ধু বা হরপ্পা সভ্যতার যুগে। সিন্ধু বা হরপ্পা সভ্যতায় নগরগুলিতে ব্যবসায়িক কাজে ওজন এবং পরিমাপ পদ্ধতির প্রচলন ছিল। এই সময় জ্যোতির্বিদ্যা এবং গণনা পদ্ধতি বেশি কিছু উন্নতি ঘটেনি, তবে এ যুগে গণিতবিদ্যার বিকাশ শুরু হয়েছিল। এ যুগের কিছু আয়ুর্বেদের ওষুধ এবং পথ্যের নমুনা মিলেছে। 2, বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগে গণিত, জ্যোতিষ, চিকিৎসাবিদ্যা এবং ভেষজবিদ্যার অগ্রগতি ঘটেছিল। এ যুগে জাদুবিদ্যা এবং ওষুধের সমন্বয় ঘটিয়ে চিকিৎসাবিদ্যার সূচনা ঘটেছিল। এ সময় গাছগাছড়ার সাহায্যে চিকিৎসা করা হতো। পরবর্তী বৈদিক সাহিত্যগুলিতে গ্রহ, নক্ষত্র এবং আহ্নিক ও বার্ষিক গতির উল্লেখ মেলে। 3, মৌর্য যুগে। মৌর্য যুগে চিকিৎসাবিদ্যাকে সমৃদ্ধ করেন। এ যুগে ভেষজ উদ্ভিদ চর্চারও প্রভূত উন্নতি ঘটে। এ সময় জ্যোতির্বিদ্যা এবং গণিতবিদ্যার উপর বহু বিজ্ঞান গ্রন্থ রচিত হয়। মৌর্য যুগে চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও স্থাপত্যবিদ্যার যথেষ্ট অগ্রগতি ঘটে। এই যুগে অস্ত্রশস্ত্র তৈরি করা শুরু হয়। কৌটিল্যের অর্থশাস্ত্রের উল্লেখ রয়েছে এই ধরনের কিছু অস্ত্রের নাম, যেমন সর্বোতভদ্র, জামদগ্ন প্রভৃতি। 4, কুষাণ যুগে। এ যুগে কনিষ্কের চিকিৎসক চরক এবং শল্য চিকিৎসক সুশ্রুত চিকিৎসাবিদ্যাকে এগিয়ে নিয়ে যান। পাশাপাশি জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষবিদ্যার উন্নতি ঘটে। ভেষজবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং রসায়নবিদ্যার ক্ষেত্রেও কুষাণ যুগের যথেষ্ট উন্নতি ঘটেছিল। 5, গুপ্ত যুগে।
গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার অভূতপূর্ব উন্নতি ঘটে। এ যুগে আর্যভট্ট গণিতের জটিলতার সমাধান করেন। পাশাপাশি তিনি অঙ্কের ক্ষেত্রে ঘনফল এবং বীজগাণিতিক ব্যাখ্যা ও সমীকরণের আলোচনা করেন। তিনি প্রথম দশমিক পদ্ধতি আবিষ্কার করেন এবং এর সাহায্যে জ্যোতিষবিদ্যার 18টি দিকের ব্যাখ্যা দেন। বরাহমিহির সর্বপ্রথম পরমাণু তত্ত্বের উল্লেখ করেন এবং বলেন পরমাণু সব থেকে কম জায়গায় অধিকার করে থাকে। জ্যোতির্বিদ এবং গণিতবিদ ব্রহ্মগুপ্ত পাটিগণিত এবং বীজগণিতের বহু কঠিন সমস্যার সমাধান করেন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। অষ্টম অধ্যায়ের কন্টিনিউশন, পৃষ্ঠা 111। প্রশ্ন 23, প্রাচীন ভারতে প্রযুক্তি এবং কারিগরি চর্চা সম্পর্কে আলোচনা করো। উত্তর, সূচনা। প্রাচীন ভারতে প্রযুক্তি এবং কারিগরি চর্চার যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। প্রাচীন ভারতের প্রযুক্তি এবং কারিগরি চর্চা 1. হরপ্পা সভ্যতা যুগে। হরপ্পা সভ্যতার যুগে পরিকল্পনা মাফিক ঘরবাড়ি, শস্যাগার, নগরদুর্গ, পোতাশ্রয় গড়ে ওঠে। পাশাপাশি জ্যামিতিক জ্ঞানের প্রমাণ মেলে রাস্তাগুলি দেখে। হরপ্পার লম্বালম্বী এবং আড়াআড়ি সমান্তরাল রাস্তাগুলি একে অপরের সঙ্গে সমকোণে যুক্ত। সাধারণের ব্যবহারযোগ্য বৃহৎ স্নানাগারটি নিখুঁত জ্যামিতিক জ্ঞানের পরিচয় দেয়। এছাড়াও তামার তৈরি তীরের ফলা, বর্ষা এবং পাথরের তৈরি ব্লেড জাতীয় ছোট ধারালো অস্ত্রগুলি হরপ্পাবাসীর প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দেয়। 2. বৈদিক যুগে। অথর্ববেদে অট্টালিকা এবং রথ তৈরির প্রযুক্তিগত কৌশলের উল্লেখ রয়েছে। কৃষিকাজের সঙ্গে যুক্ত লাঙল, ফল সহ বেশ কিছু যন্ত্রপাতির কথা বৈদিক সাহিত্যেও উল্লেখ মেলে। যজ্ঞের বেদি নির্মাণে আর্যদের জ্যামিতিক জ্ঞানের পরিচয় মেলে। 3. মৌর্য যুগে। মৌর্য যুগ থেকে প্রযুক্তি এবং কারিগরি বিদ্যার প্রকৃত প্রসার শুরু হয়। মৌর্য সম্রাট অশোকের আমলে রামপুরবার অশোক স্তম্ভের মধ্যে তামার তৈরি দণ্ডটি উন্নত ধাতু প্রযুক্তির নিদর্শন। মৌর্য যুগে অট্টালিকাগুলি গড়ে উঠত পরিকল্পনা মাফিক। অট্টালিকা বা সৌধগুলিতে অগ্নিকাণ্ড রোধ ও অগ্নি নির্বাহের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতো। মৌর্য যুগে প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে 2 চাকার অস্ত্রবাহী গাড়ি তৈরি হয়। পাশাপাশি পাঞ্চালিক দেবদণ্ড সুকারিকা নামে বেশ কিছু যন্ত্র বা অস্ত্র তৈরি হয়। 4. গুপ্ত যুগে। গুপ্ত যুগে নির্মিত বিভিন্ন মন্দিরের নানা রকম শিখর, সেতু, রাস্তাগুলি প্রযুক্তি এবং কারিগরি বিদ্যার পরিচয় দেয়। এই যুগেই মরিচাবিহীন ইস্পাতের ব্যবহার শুরু হয়, যার প্রমাণ মেলে দিল্লির মেহেরৌলিতে চন্দ্ররাজা লৌহস্তম্ভ থেকে। এছাড়াও এই সময়কার রথ ও নৌ নির্মাণ প্রযুক্তি এবং অস্ত্র নির্মাণ প্রযুক্তি ছিল উন্নত। প্রশ্ন 24, প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্পচর্চার বিবরণ দাও। উত্তর, সূচনা। প্রাচীন ভারতে নানা রকম স্থাপত্য ভাস্কর্য শিল্পের পাশাপাশি কারিগরি শিল্পের চর্চা চলত। প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্প চর্চা 1. মৌর্য আমলে। মৌর্য আমলে প্রথম দিকে মাটির এবং পরের দিকে ইটের স্তূপ নির্মিত হয়। 2. শক কুষাণ যুগে। বুদ্ধের জীবন এবং বৌদ্ধ ধর্মকে ভিত্তি করে এই সময় গান্ধার এবং মথুরা শিল্প রীতির বিকাশ ঘটেছিল। 3. সাতবাহন আমলে। সাতবাহন আমলে শিল্পের ওপর সাধারণ জীবন এবং ধর্মীয় ধ্যান ধারণার ছাপ পড়েছিল। 4. গুপ্ত যুগে। গুপ্ত আমলেই মন্দির স্থাপত্য রীতির সূচনা হয়েছিল, যেমন দেওঘরে 10 অবতার মন্দির। প্রশ্ন 25, স্তূপের বিবরণ মৌর্য যুগ থেকে কুষাণ যুগ। স্তূপগুলি ভালো করে খেয়াল করো, সেগুলির মধ্যে কি কি মিল অমিল দেখতে পাচ্ছ তা লেখো। মিল: 1. স্তূপগুলির আকার বা আয়তন একই ধরনের। 2. ভেতরে প্রবেশের জায়গা রয়েছে। অমিল: স্তূপগুলির মাথার চূড়া আলাদা আলাদা, স্তূপগুলির নিচের অংশের আকৃতি এক নয়। প্রশ্ন 26, একটি বিহার এবং স্তূপের মধ্যে পার্থক্যগুলি লেখো। উত্তর: বিষয় 1. উদ্দেশ্য: বিহার বৌদ্ধ ভিক্ষুকদের থাকার এবং পড়াশোনার উদ্দেশ্যে বিহার তৈরি করা হতো।
স্তূপ উন্নাত্তা মৃত ব্যক্তির স্মৃতি রক্ষার উদ্দেশ্যে স্তূপ নির্মিত হতো। 2 আকার বিহার অনেকগুলি গুহা নিয়ে তৈরি বিহারগুলির আকার ছিল লম্বাটে ধরনের। স্তূপগুলির আকার ছিল অর্ধগোলাকার। বিষয় 3 গঠন বিহার 4টি কোণ বিশিষ্ট সমতল ক্ষেত্রকে ঘিরে সারি সারি কক্ষ নিয়ে একটি বিহার গড়ে উঠত। স্তূপ, বেদিকা, অণ্ড, হমিরকা ও ছত্রাবলী এই 4টি ভাগ নিয়ে স্তূপ গঠিত হতো। 4 নিদর্শন গৌতম বুদ্ধের জীবদ্দশায় শ্রাবস্তিতে নির্মিত হয়েছিল জেদমেন বিহার। বুদ্ধদেবের পুণ্যাস্থি সংরক্ষণের স্মৃতিস্বরূপ সাক্ষ্যগন্ধারা নেপাল সীমান্তের পিপরয়াতে স্তূপ নির্মিত হয়েছিল। প্রশ্ন 27 টিকা লেখো মথুরা শিল্প। উত্তর পরিচয় কুষাণ রাজাদের উৎসাহে মথুরা ও সংলগ্ন অঞ্চল জুড়ে যে শিল্পের বিকাশ ঘটেছিল তা মথুরা শিল্পরীতি নামে পরিচিত। বিস্তৃতি মথুরা, সারনাথ, শ্রাবস্তি এবং কৌশাম্বী অঞ্চল জুড়ে এই শিল্পের বিকাশ ঘটে। শিল্প নিদর্শন মথুরা শিল্প ভাস্কর্যের নিদর্শন হিসেবে যেগুলি মিলেছে সেগুলি হলো সারনাথ জাদুঘরে রক্ষিত বোধিসত্ত্ব মূর্তি, জামালপুরে প্রাপ্ত দণ্ডায়মান বুদ্ধ মূর্তি, এলাহাবাদের কাছে মানকুয়ারে প্রাপ্ত মণ্ডিত মস্তক বৌদ্ধ মূর্তি ইত্যাদি। বৈশিষ্ট্য 1 মথুরা শিল্প রীতি ছিল বিশুদ্ধ ভারতীয় শিল্পধারার অনুকরণ। 2 এই শিল্পে মধ্য এশিয়া অঞ্চলের বা শকদের প্রভাব ছিল। 3 লাল বেলে পাথর দিয়ে মূর্তিগুলি তৈরি করা হতো। বিশেষত গান্ধার শিল্পরীতির সঙ্গে মথুরা শিল্পরীতির আদান প্রদান ঘটেছিল। প্রশ্ন 28 সপ্ত প্যাগোডা কি? কৃষ্ণ প্যাগোডা কাকে কেন বলা হয়? উত্তর সপ্ত প্যাগোডা মাদ্রাজের অদূরে মহাবলীপুরমে মহামল্ল রীতি মেনে পাহাড় কেটে যে 7টি রথ মন্দির নির্মিত হয়েছিল সেগুলি একত্রে সপ্ত প্যাগোডা নামে পরিচিত। উদাহরণ মহাবলীপুরমের পঞ্চপাণ্ডব রথ, দ্রৌপদী রথ এবং গণেশ রথ। কৃষ্ণ প্যাগোডা উড়িষ্যার গঙ্গ বংশের রাজা প্রথম নরসিংহ বর্মন নির্মিত কোণারকের সূর্য মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয়। দূর থেকে এই মন্দিরের রং কালো দেখায় বলে এরূপ নামকরণ করা হয়েছে। প্রশ্ন 29 টিকা লেখো গান্ধার শিল্প। উত্তর পরিচিতি কুষাণ শাসকদের আমলে ভারতীয় এবং গ্রিক রোমান শিল্পরীতির সমন্বয়ে যে নতুন শিল্পধারার জন্ম হয় তা গান্ধার শিল্প নামে পরিচিত। উৎপত্তিস্থল গান্ধার শিল্পের উৎপত্তিস্থল ছিল গান্ধার অর্থাৎ পেশোয়ার এবং তার পার্শ্ববর্তী আফগানিস্তান ও তক্ষশিলা অঞ্চল। সময়কাল খ্রিস্টপূর্ব 50 অব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শিল্পের ক্রমবিবর্তন ঘটেছিল। বিষয়বস্তু গান্ধার শিল্পের বিষয়বস্তু ছিল বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম। বৈশিষ্ট্য 1 গ্রিক শিল্পরীতি অনুযায়ী মূর্তিগুলি তৈরি করা হতো। 2 গ্রিক দেবতা অ্যাপোলোর আদলে তৈরি হতো বুদ্ধ মূর্তিগুলি। 3 মূর্তি নির্মাণে পাথর, চুন, বালি, প্লাস্টার অফ প্যারিস, পোড়ামাটি এবং মাটি ব্যবহার করা হতো। পৃষ্ঠা 112 জেনে রাখা ভালো। 1 কুষাণ আমলে গান্ধার অঞ্চল তক্ষশিলা, নগরহর, বামিয়ান, বেগ্রাম, সোয়াট উপত্যকা, ইউসুফজাই এলাকা জুড়ে গ্রিক, রোমান, ভারতীয় শিল্পরীতির মিশ্রণে গান্ধার শিল্পরীতির উদ্ভব ঘটে। 2 গ্রিক শিল্পরীতি অনুযায়ী এই শিল্পে বুদ্ধের মূর্তিতে মাংসপেশি, উন্নত গ্রীবা ও চোখে মুখে কমনীয়তা ফুটিয়ে তোলা হতো। প্রশ্ন 30 টিকা লেখো পল্লব শিল্পরীতি। উত্তর সূচনা পল্লব শিল্পের নিজস্ব কিছু রীতি ছিল। এই রীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মহেন্দ্র রীতি, মহামল্ল রীতি, রাজসিংহ রীতি, অপরাজিত রীতি ইত্যাদি। মহেন্দ্র রীতি রাজা মহেন্দ্র বর্মনের আমলে এই রীতির বিকাশ ঘটে। এই রীতির 2টি ভাগ হল সাধারণ স্তম্ভ এবং মণ্ডপযুক্ত মন্দির এবং বৌদ্ধ বিহারের অনুকরণে পাহাড় কেটে মন্দির নির্মাণ, যেমন একাম্বর নাথের মন্দির, ভৈরবকুণ্ড মন্দির ইত্যাদি। মহামল্ল রীতি এই রীতি অনুযায়ী বড় আকারের পাহাড়ের খণ্ড কেটে রথের অনুকরণে মন্দির নির্মাণ করা হতো। উদাহরণ রাজা নরসিংহ বর্মনের আমলে মহাবলীপুরমের রথ মন্দির,
রাজসিংহ রীতি। এই রীতি ব্র্যাকেটে মন্দিরের সংখ্যা 6। বৈশিষ্ট্য হলো পাথরের ওপর পাথর সাজিয়ে মন্দির নির্মাণ। উদাহরণ খঞ্চির কৈলাস মন্দির, বৈকুণ্ঠের পেরুমল মন্দির। অপরাজিত রীতি। পল্লব রাজা অপরাজিত বর্মন মূলত চোল শিল্প রীতি গ্রহণ করে বিভিন্ন গুহা মন্দির নির্মাণ করেন। উদাহরণ বেহুর এবং পন্ডিচেরিতে নির্মিত মন্দির। প্রশ্ন 31, মৌর্য শিল্পকলার পরিচয় দাও। উত্তর, সূচনা। মৌর্য যুগে স্থাপত্য এবং ভাস্কর্য ছিল অত্যন্ত উন্নত মানের। মৌর্য শিল্পকলা। 1. স্থাপত্য। ক. বৈশিষ্ট্য। এ. আয়তনে মৌর্য স্থাপত্যগুলি অতি বৃহৎ। বি. স্থাপত্যগুলি ধূসর বর্ণের বিরাট শিলাখণ্ড নিয়ে তৈরি হতো। সি. মৌর্য স্থাপত্যকে গ্রিক এবং পারসিক শিল্প রীতির প্রভাব স্পষ্ট। খ. নিদর্শন। পাটলিপুত্রের রাজপ্রাসাদের ভগ্নাবশেষ, সারনাথের একশিলা বেষ্টনী, একখণ্ড পাথরে নির্মিত বুদ্ধগয়ার বোধিমণ্ড, গয়া জেলার বারাম্বর এবং নাগার্জুনী পাহাড়ের গুহাবাসগুলি মৌর্য স্থাপত্য শিল্পের নিদর্শন। 2. ভাস্কর্য। ক. বৈশিষ্ট্য। এ. মৌর্য ভাস্কর্যের গ্রিক রীতির প্রভাব স্পষ্ট। বি. এই সময়কার ভাস্কর্যে রাজকীয় আড়ম্বর এবং গাম্ভীর্যের প্রকাশ লক্ষ্য করা যায়। খ. নিদর্শন। অশোক চক্র, অশোক স্তম্ভ, সাঁচি, স্তূপ এবং তোরণের গায়ের অলঙ্কার ইত্যাদি মৌর্য যুগের ভাস্কর্য শিল্পের নিদর্শন। 3. প্রযুক্তিগত উৎকর্ষ। শিল্পীরা শক্তিশালী উৎপাদন হিসেবে পাথরকে গ্রহণ করে শিল্পকর্মকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল। শিল্পকর্মগুলি মসৃণ এবং সুরুচি সম্পন্ন করার প্রয়াসও ছিল লক্ষণীয়। জেনে রাখা ভালো। 1. বুদ্ধদেব আজীবক এবং বৌদ্ধ ভিক্ষুকদের জন্য বহু স্তূপ তৈরি করেছিলেন। 2. পারসিক সম্রাটদের অনুকরণে অশোক পাথরের ফলকের গায়ে তার লিপি খোদাই করেন। প্রশ্ন 32, পল্লব আমলের ভাস্কর্য চর্চা বিবরণ দাও। উত্তর, সূচনা। দক্ষিণ ভারতে ভাস্কর্য শিল্পের সূচনা হয়েছিল পল্লব যুগে। পল্লব আমলে ভাস্কর্য চর্চা। 1. বৈশিষ্ট্য। ক. এখানে পাহাড়ে ব্যবহৃত হয়েছে শিল্পের উপাদান হিসেবে। খ. মানুষ, জীবজন্তু, দেবতা, সন্ন্যাসী সবকিছুই এই ভাস্কর্যে স্থান পেয়েছে। 2. নিদর্শন। মহিষ মর্দিনী মণ্ডপের ভাস্কর্যের কাজ অসাধারণ। এখানে 2টি চিত্র খোদিত রয়েছে। একটিতে দেবী দুর্গা তার নারী বাহিনী সহ মহিষাসুরের সঙ্গে যুদ্ধরতা, অপর দৃশ্যে বিষ্ণু শেষনাগের কুণ্ডলীর ওপর অনন্ত শয্যায় শায়িত। এছাড়া মহাবলীপুরমের গুহা মন্দির এবং হ্রদগুলিও ভাস্কর্য শিল্পে সমৃদ্ধ। পৃষ্ঠা 113। জেনে রাখা ভালো। উন্মুক্ত আকাশের নিচে পাহাড় কেটে মহাকাব্যের কাহিনী রূপায়ণ ছিল এই যুগের মূল ভাস্কর্য শৈলী। এই রীতি মেনেই কিরাতার্জুনীয় কাহিনী অঙ্কিত হয়েছে। প্রশ্ন 33, গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও। উত্তর, সূচনা। গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের মান ছিল অতি উন্নত। গুপ্ত যুগের স্থাপত্য শিল্প। 1. বৈশিষ্ট্য। ক. গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের গঠন পদ্ধতি ছিল সহজ সরল এবং সম্পূর্ণ ভারতীয়। খ. মন্দির স্থাপত্যের সূচনা হয় গুপ্ত যুগে। গ. এই যুগে গুহা কেটে মন্দির নির্মাণের পরিবর্তে ইট, পাথর, কাঠ ইত্যাদি দিয়ে মন্দির তৈরি শুরু হয়। ঘ. মন্দিরগুলি চারপাশে ছিল খোলা প্রাঙ্গণ এবং মাঝখানে ছিল গর্ভগৃহ। 2. শ্রেণী বিভাগ। গুপ্ত যুগের মন্দিরগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ক. শিখরবিহীন ছাদযুক্ত বর্গাকৃতি মণ্ডপ। খ. শিখরবিহীন ছাদ এবং গর্ভগৃহের চারিদিকে ঢাকা প্রদক্ষিণ পথ। গ. শিখরযুক্ত বর্গাকৃতি মন্দির। ঘ. বৌদ্ধ স্তূপের অনুকরণে নির্মিত বৃত্তাকার মন্দির। 3. নিদর্শন। এই যুগে 2টি স্থাপত্য কীর্তি হল দেওঘরের দশাবতার মন্দির, তিগোয়ার বিষ্ণু মন্দির। প্রশ্ন 34, গুপ্ত যুগে ভাস্কর্য কিরূপ ছিল? উত্তর, সূচনা। গুপ্ত যুগে ভাস্কর্য শৈলী উন্নতির চরমে পৌঁছয়। গুপ্ত যুগের ভাস্কর্য 1. রীতি। গুপ্ত যুগের ভাস্কর্য শিল্পের 3টি রীতি লক্ষ্য করা যায়, যথা মথুরা রীতি, সারনাথ রীতি এবং পাটলিপুত্র রীতি। 2. বৈশিষ্ট্য। ক. এই যুগে ভাস্কর্যে মথুরার পার্থিবতা এবং ব্যঙ্গের ইন্দ্রিয় পরায়ণতা
2 পরিত্যক্ত হয়েছে। খ গুপ্ত যুগের মূর্তিগুলির মুখমণ্ডলে আধ্যাত্মিকতার ছাপ মেলে। গ মূর্তিগুলির নির্মাণ কৌশল ছিল সম্পূর্ণভাবেই ভারতীয়। 3 নিদর্শন সারনাথের আবিষ্কৃত বুদ্ধ মূর্তিগুলি এ যুগের ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন। বারাণসী, উজ্জয়িনী প্রভৃতি স্থানেও গুপ্ত যুগের বহু ভাস্কর্য নিদর্শন আবিষ্কৃত হয়েছে। জেনে রাখা ভালো, গুপ্ত যুগের ভাস্কর্য শিল্পের বিষয়বস্তু ছিল প্রাণী, উদ্ভিদ, মানুষের মূর্তি। হাতে কলমে করো। প্রশ্ন 1 মাটি বা থার্মোকলে দিয়ে চৈত্য বা বিহার বা স্তূপের মণ্ডল তৈরি করো। অধ্যায় 8 এখানেই শেষ হলো। অধ্যায় 9 ভারত ও সমকালীন বহির্বিশ্ব ও পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 114। অধ্যায় 9 ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি। গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হল 2 নদীর মধ্যবর্তী ভূমি। টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই 2 নদীর মধ্যবর্তী অঞ্চলে যে ছোট্ট দেশটি ছিল, প্রাচীন গ্রিকরা তার নাম দিয়েছিল মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়া অঞ্চলে একের পর এক সুমেরীয়, আক্কাদীয়, আমুরীয়, আশিরীয় এবং ক্যালোদীয় সভ্যতা গড়ে উঠেছিল। সুমের মেসোপটেমিয়া বলতে যে অঞ্চলকে বোঝাতো তার উত্তর দিকে ছিল আশিরিয়া এবং দক্ষিণ দিকে ছিল ব্যাবিলনিয়া। এই ব্যাবিলনিয়ার উত্তর অংশের নাম ছিল আক্কাদ আর দক্ষিণ অংশের নাম ছিল সুমের। এই সুমেরকে কেন্দ্র করে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তার নাম ছিল সুমেরীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 অব্দ নাগাদ সুমেরে গিলগামেশ নামে মহাকাব্যটি রচিত হয়েছিল। পণ্ডিতদের অনুমান সুমেরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। এই লিপির নাম কিউনিফর্ম লিপি। ব্যাবিলন মেসোপটেমিয়া বলতে যে অঞ্চলকে বোঝাতো তার উত্তর দিকে ছিল আশিরিয়া এবং দক্ষিণ দিকে ছিল ব্যাবিলনিয়া। টাইগ্রিস এবং ইউফ্রেটিসের মিলনস্থল থেকে সমুদ্র উপকূল পর্যন্ত নিম্ন সমতল অঞ্চলটির নাম সেন্নার, যা পরবর্তীকালে ব্যাবিলনিয়াম নামে পরিচিত হয়। পিরামিড প্রাচীন মিশরের অন্যতম স্থাপত্য কীর্তি হল পিরামিড। ফেরাও জোসের আমলে স্থাপত্যশিল্পী ইমহোটেপ সর্বপ্রথম পিরামিড তৈরির কৌশল আবিষ্কার করেন। ফেরাও জোসেফ সমাধিস্থলের ওপর তিনি প্রথম মিশরের পিরামিড তৈরি করেন। মিশরের সর্ববৃহৎ পিরামিডটি হল খুফুর পিরামিড। মমি মিশরবাসী মৃত্যুকে এই জীবনের শেষ বলে মনে করত না। তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও মানুষের আর একটা জীবন রয়েছে। মিশরীয়রা মনে করত মৃত্যুর পর মৃতদেহকে সংরক্ষিত করে রাখলে তাতে আবার আত্মা ফিরে আসে। এই ধারণা থেকেই মৃতদেহগুলিকে মমি হিসেবে সংরক্ষণ করা হতো। প্রথম দিকে তারা এই মমিকে সাধারণভাবেই সমাহিত করত। মাটির নিচে শায়িত মমির পাশে তারা বহু ধনরত্ন এবং তার জীবিতকালের ব্যবহার করা জিনিসপত্র রাখত। ফেরাও মিশরের রাজাদের ফেরাও বলা হতো। মিশরীয় ভাষার প্রাসাদকে পেরো বলা হতো। পেরোতে বসবাস করতেন বলে রাজাদের নাম হয় ফেরাও। ফেরাও ছিলেন একাধারে সর্বোচ্চ শাসক, আইন প্রণেতা, সর্বোচ্চ বিচারক এবং সেনাবাহিনীর প্রধান। উল্লেখযোগ্য কয়েকজন ফেরাও ছিলেন মেনেস, খুফু, টুটেনখামেন, দ্বিতীয় রামেসেস প্রমুখ। পেরিপ্লাস খ্রিস্টীয় প্রথম শতকের 3য় বা শেষ পাদে লেখা হয় পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি। পেরিপ্লাস কথাটির 2টো অর্থ। একটি হলো জলযানে করে ঘুরে বেড়ানো এবং অপরটি হলো জলপথে যাতায়াতের বর্ণনা। এই বিচারে বইটির অর্থ এরিথ্রিয়ান সাগরে ভ্রমণ। প্রাচীন গ্রিক এবং রোমান ভূগোল অনুযায়ী ভারত মহাসাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরকে একত্রে এরিথ্রিয়ান সাগর বলা হতো। জনৈক গ্রিক লেখক মাতৃভাষায় এই বইটি লেখেন। এই বইটিতে ভারত মহাসাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরের ভৌগোলিক বিবরণ রয়েছে। এছাড়াও বইটিতে লোহিত সাগর এবং আফ্রিকার উপকূল থেকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, বর্তমান ইন্দোনেশিয়া পর্যন্ত অঞ্চলের ব্যবসা বাণিজ্যের বিবরণ রয়েছে। তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগরের নাম ছিল তাম্রলিপ্ত। এটি তাম্রলিপ্তি বা দামলিপ্ত নামেও পরিচিত ছিল।
বিদেশি লেখকদের লেখায় এর নাম ছিল তামালিতেস, গ্রিক শব্দ। ঐতিহাসিকদের অনুমান এটি ছিল এখনকার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের জেলার তমলুকের কাছাকাছি। বাণিজ্য ছাড়াও পড়াশোনার কারণেও তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত ছিল। ইতিহাসবিদ ফাসিয়ান এই বন্দর থেকে জাহাজে উঠেছিলেন। গিলগামেশ মহাকাব্য মেসোপটেমিয়ার অধিবাসীদের মহাকাব্যটি ছিল গিলগামেশ। সুমেরীয় ভাষায় লেখা এই মহাকাব্যের নায়ক হলেন রাজা গিলগামেশ। তিনি 2700 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ উরুক শহরের রাজা ছিলেন। কিংবদন্তি অনুসারে মহাপরাক্রমশালী এই রাজাকে দেবতারাও ভালোবাসতেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মহাকাব্যে এক জনপ্লাবনের কাহিনী বর্ণিত হয়েছে। এই জনপ্লাবনের উল্লেখ মেলে ইহুদিদের বাইবেল এবং ভারতীয়দের শপথ ব্রাহ্মণেও ভারতীয়দের শতপথ ব্রাহ্মণ এও। পৃষ্ঠা 115। গ্রিক নগর রাষ্ট্র বা পলিস প্রাচীন যুগে খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতকের মধ্যে গ্রিসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনের নগর রাষ্ট্রের উত্থান ঘটে, যেগুলি পলিস নামে পরিচিত হয়। এগুলি জনসংখ্যা ছিল বেশ কম। বাংলায় নগর রাষ্ট্র বা ইংরাজিতে সিটি স্টেট গ্রিক শব্দের গ্রিক প্রতিশব্দ হলো পলিস, যার অর্থ হলো স্বায়ত্তশাসিত রাষ্ট্র। প্রাচীনকালে গ্রিস এশিয়ার মাইনর এজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপে অসংখ্য নগর রাষ্ট্র বা পলিসের অস্তিত্ব ছিল। পলিসগুলি অভিজাততান্ত্রিক, গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এই রকম নানান ধরনের হতো। স্যাট্রাপি স্যাট্রোপ শব্দটির উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ স্যাট্রাপিয়া থেকে। স্যাট্রাপি শব্দটি আবিধানিক অর্থ হলো প্রাচীন পারস্যের প্রদেশ, আর স্যাট্রাপ শব্দের আবিধানিক অর্থ হলো প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসনকর্তা। প্রাচীন পারৌষিক অর্থে স্যাট্রাপ বলতে সাম্রাজ্যের রক্ষাকর্তাকে বোঝাতো। এই পদটি ছিল আর্কেমেনীয় গভর্নরের সমতুল্য। মিরান্দার ভারতীয় উপমহাদেশের গ্রিক শাসকদের বলা হয় ব্যাকট্রীয় গ্রিক বা ইন্দো গ্রিক শাসক। এই শাসকদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন মিনান্দার। তার শাসন এলাকা ছিল উত্তর পশ্চিম সীমান্তের বাল্টিক দেশ বা ব্যাকট্রিয়া। পাঞ্জাব অঞ্চলে তার বহু স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। বৌদ্ধ সাহিত্যে তিনি মিলিন্দ নামে পরিচিত ছিলেন। বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে তিনি বৌদ্ধ ধর্ম নেন। মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দের প্রশ্ন গ্রন্থে নাগসেনের সঙ্গে মিনান্দারের কথোপকথন রয়েছে। তার রাজধানী ছিল সাকল, এখানকার পাকিস্তানের সিয়ালকোট। যবন জাতক ভারতীয়, গ্রিক, ব্যাবিলন এবং রোমান জ্যোতির্বিদ্যা চর্চা পরস্পরকে প্রভাবিত করে। এই জ্যোতির্বিজ্ঞান চর্চার এক বিখ্যাত বই ছিল যবন জাতক। বইটি গ্রিক ভাষায় লেখা হয়। আনুমানিক 150 খ্রিস্টাব্দ নাগাদ এই বইটি সংস্কৃতে অনুবাদ করা হয়। এই বইটি থেকে গ্রিক এবং ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে নানা বিষয় আদান প্রদানের কথা জানা যায়। পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটির রচয়িতা হলেন গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির। পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটিতে জ্যোতির্বিদ্যা ছাড়াও গণিতবিদ্যার আলোচনা রয়েছে। কুমারজীব সুবিখ্যাত বৌদ্ধ পণ্ডিত কুমারজীব বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ দর্শনের প্রচারক ছিলেন। তিনি 343 খ্রিস্টাব্দে কুচিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কুমারজান এবং মাতা ছিলেন মধ্য এশিয়ার কুচি শহরের অধিবাসী জীব। প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি মায়ের কাছে কাশ্মীরে চলে যান। সেখানে বন্ধু দত্তের কাছে তিনি বৌদ্ধ ধর্ম এবং শাস্ত্র বিষয়ে পড়াশুনো করেন। চীনের শাসক কুচি আক্রমণ করেন এবং কুমারজীবকে চীনের কানসু প্রদেশে নিয়ে যান। পরে তিনি চীন সম্রাটের অনুরোধে চীনের রাজধানীতে যান। 11 বছর তিনি সেখানে থাকেন এবং বৌদ্ধ ধর্ম বিষয়ক পড়াশোনাতে জীবন কাটান। মহাযান বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ এক প্রচারক। প্রজ্ঞাপারমিতা, ব্রহ্মজাল সূত্র, বিমল কীর্তি, নির্দেশ ইত্যাদি গ্রন্থ রচনা করেন। সংস্কৃত এবং চীনা ভাষায় দক্ষ হওয়ায় তিনি অনুবাদক হিসেবে খুব সফল হয়েছিলেন। সম্ভবত 413 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সভ্যতার সঙ্গে বিশ্বের সমকালীন অন্যান্য সভ্যতার সম্পর্ক, বিদেশি জাতির আগমন, সংস্কৃতি, রাজ্য জয় এবং দুধ বিনিময়, ধর্মপ্রচার এবং তীর্থযাত্রা, ব্যবসা বাণিজ্য,
নিচে আর একটা হচ্ছে লেখাপড়া। বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রশ্ন 1, মেসোপটেমিয়া, সুমের, ব্যাবিলন, মিশর। উত্তর মিশর। প্রশ্ন 2, সুয়েজ খাল, নীল নদ, আক্কাদ, থেবস। উত্তর আক্কাদ। প্রশ্ন 3, আলেকজান্দ্রিয়া, কর্সিকা, ম্যাসিডোনিয়া, কনস্ট্যান্টিনোপল। উত্তর কর্সিকা। প্রশ্ন 4, কার্থেজ, এথেন্স, স্পার্টা, ক্লিন্ট। উত্তর কার্থেজ। প্রশ্ন 5, ব্যাবিলন, পার্সিপোলিস, পার্থিয়া, বাইনেটিয়াম। উত্তর বাইনেটিয়াম। প্রশ্ন 6, সূর্য সিদ্ধান্ত, রাজতরঙ্গিনী, পঞ্চসিদ্ধান্তিকা, যবনজাতক। উত্তর রাজতরঙ্গিনী। প্রশ্ন 7, বুদ্ধ যশ, কুমারজেব, পরমার্থ, সুয়ানজাং। উত্তর পরমার্থ। প্রশ্ন 8, বুদ্ধগয়া, সারনাথ, রাজগৃহ, রোম। উত্তর রোম। প্রশ্ন 9, ভৃগু, কচ্ছ, কল্যাণ, সোপারা, তাম্রলিপ্ত। উত্তর তাম্রলিপ্ত। প্রশ্ন 10, আলেকজান্ডার আলেকজান্ডার সেলিউকাস, কনিষ্ক, মিনান্দার। উত্তর সেলিউকাস। পৃষ্ঠা 116। নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। প্রশ্ন 1, ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিম দিকে ছিল গান্ধার। উত্তর ঠিক। প্রশ্ন 2, পারস্যের হখামনীষীয় আকিমেনীয় শাসকদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম দরায়বৌস বা দরায়ুস। উত্তর ঠিক। প্রশ্ন 3, পারসিক সাম্রাজ্যের প্রদেশগুলির নাম ছিল স্যাট্রাপি। উত্তর ঠিক। প্রশ্ন 4, রোমান ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে আমরা ইন্দুস বা ইন্ডিকা কথা জানতে পারি। উত্তর ঠিক। প্রশ্ন 5, পারসিক শাসক তৃতীয় দরায়বৌস বা দরায়ুসের আমলে আলেকজান্ডার পারস্য অভিযান করেন। উত্তর ঠিক। প্রশ্ন 6, শক এবং কুষাণ শাসকদের আমলে পারসিক স্যাট্রাপরা হয়ে গিয়েছিল ক্ষত্রপ। উত্তর ঠিক। প্রশ্ন 7, ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে ছিল বাল্টিক দেশ বা ব্যাকট্রিয়া। উত্তর ঠিক। প্রশ্ন 8, পারস্য উপমহাদেশের গ্রিক শাসকদের বলা হয় ব্যাকট্রীয় গ্রিক বা ইন্দো গ্রিক শাসক। উত্তর ভুল। প্রশ্ন 9, পার্থীয়রাই উপমহাদেশে পল্লব নামে পরিচিত ছিলেন। উত্তর ঠিক। প্রশ্ন 10, গ্রিক শাসক সেলিউকাসের দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় এসেছিলেন। উত্তর ঠিক। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি ড্যাশ প্রদেশ দেশ জেলা। উত্তর প্রদেশ। প্রশ্ন 2, গ্রিক ঐতিহাসিক ড্যাশ হেরোডোটাস থুকিডিডেস সফোক্লেস মিশরকে নীল নদের দান বলেছেন। উত্তর হেরোডোটাস। প্রশ্ন 3, পাটলিপুত্র ড্যাশ পাটলিপুত্র বৈশালী তক্ষশিলার রাজা অম্ভি আলেকজান্ডারকে ভারত অভিযানে সাহায্য করেন। উত্তর তক্ষশিলা। প্রশ্ন 4, ইন্দো গ্রিক রাজা মিনান্দার ড্যাশ জৈন বৌদ্ধ তামিল সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। উত্তর বৌদ্ধ। প্রশ্ন 5, ইন্দো গ্রিক বলা হতো ড্যাশ শকদের ব্যাকট্রীয় অধিবাসীদের কুষাণদের। উত্তর ব্যাকট্রীয় অধিবাসীদের। প্রশ্ন 6, পার্থিয়ারা ড্যাশ ইরাক চীন ইরান থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল। উত্তর ইরান। প্রশ্ন 7, ড্যাশ মিশরীয় রোমান গ্রিক শাসক সেলিউকাসের দূত ছিলেন মেগাস্থেনিস। উত্তর গ্রিক। প্রশ্ন 8, ভারতীয় উপমহাদেশে প্রথম ঘোড়ার লাগাম এবং জিনের ব্যবহার শুরু করেছিল ড্যাশ শক কুষাণরা শক পল্লবরা মৌর্য কুষাণরা। উত্তর শক পল্লবরা। প্রশ্ন 9, নাটকের পর্দাকে ড্যাশ হিন্দিতে সংস্কৃতে পালিতে বলে যবনিকা। উত্তর সংস্কৃতে। প্রশ্ন 10, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ড্যাশ আলেকজান্ডার মিনান্দার
গান্ডোফার্নেসের আমলে, উত্তর গন্ডোফার্নেস এর আমলে। 11-379/399/409 খ্রিস্টাব্দে 5 জন সহ সন্ন্যাসী সমেত ফাহিয়ান পৌঁছন। উত্তর 399। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রশ্ন 1 ক স্তম্ভ 1 নীলনদ, 2 আক্কাদ, 3 ইয়াংসি কিয়াং, 4 কনস্টান্টিনোপল। খ স্তম্ভ এ চীন, বি মিশর, সি সুমের, ডি রোম। উত্তর 1B, 2C, 3A, 4D। প্রশ্ন 2 ক স্তম্ভ 1 টাইগ্রিস, 2 সুয়েজ খাল, 3 হোয়াংহো, 4 এথেন্স। খ স্তম্ভ এ মিশর, বি চীন, সি গ্রিস, ডি মেসোপটেমিয়া। উত্তর 1D, 2A, 3B, 4C। প্রশ্ন 3 ক স্তম্ভ 1 হায়ারোগ্লিফিক, 2 কিউনিফর্ম, 3 পারসিক সম্রাট, 4 গ্রিক শাসক। খ স্তম্ভ এ আলেকজান্ডার, বি দরায়ুস, সি মিশর, ডি সুমের। উত্তর 1C, 2D, 3B, 4A। প্রশ্ন 4 ক স্তম্ভ পৃষ্ঠা 117। ক স্তম্ভ 1 প্রথম দরায়ুসের শাসন, 2 ইউএজি, 3 পারসিক, 4 পল্লব। খ স্তম্ভ এ কুষাণ, বি 522 খ্রিস্টপূর্বাব্দ, সি পার্থিয়, ডি স্যাট্রাপ। উত্তর 1B, 2A, 3D, 4C। প্রশ্ন 5 ক স্তম্ভ 1 খ্রিস্ট ধর্মের প্রচারক, 2 গ্রিক শাসক, 3 মিশরের শাসক, 4 সিরিয়ার শাসক। খ স্তম্ভ এ সেলিউকাস, বি সেন্ট থমাস, সি প্রথম অ্যান্টিওকাস, ডি টলেমি। উত্তর 1B, 2A, 3D, 4C। প্রশ্ন 6 ক স্তম্ভ 1 সেলিউকাসের দূত, 2 টলেমির দূত, 3 নক্সি রুস্তম, 4 ভৃগুকচ্ছ। খ স্তম্ভ এ মেগাস্তিনিস, বি নর্মদা নদী, সি ডায়োনিসিয়াস, ডি প্রথম দরায়ুস। উত্তর 1A, 2C, 3D, 4B। নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সব থেকে বেশি মানানসই বেছে বের করো। প্রশ্ন 1 বিবৃতি। মেসোপটেমিয়া শব্দের অর্থ 2 নদীর মধ্যবর্তী দেশ। ব্যাখ্যা 1 টাইগ্রিস ও ইউফ্রেটিস এই 2 নদীর মাঝখানে অঞ্চল ছিল মেসোপটেমিয়া। ব্যাখ্যা 2 টাইগ্রিস ও ইউফ্রেটিস এই 2 নদী দিয়ে গঠিত ছিল মেসোপটেমিয়া। ব্যাখ্যা 3 টাইগ্রিস ও ইউফ্রেটিস উভয় নদীর উপত্যকা অঞ্চল নিয়ে গঠিত ছিল মেসোপটেমিয়া। উত্তর ব্যাখ্যা 1 পৃষ্ঠা 118। প্রশ্ন 2 বিবৃতি। উত্তর পশ্চিমে গিরিপথ ধরে বিদেশি রাজনৈতিক শক্তিগুলি উপমহাদেশে ক্ষমতা কায়েম করেছে। ব্যাখ্যা 1 উত্তর পশ্চিম গিরিপথ থেকে পশ্চিম এবং মধ্য এশিয়ার দূরত্ব ছিল কম। ব্যাখ্যা 2 উত্তর পশ্চিমের গিরিপথগুলির সঙ্গে পশ্চিম এবং মধ্য এশিয়ার যোগাযোগ ছিল। ব্যাখ্যা 3 উত্তর পশ্চিম গিরিপথগুলি ছিল সহজেই অতিক্রমযোগ্য। উত্তর ব্যাখ্যা 2। প্রশ্ন 3 বিবৃতি। উত্তর পশ্চিম ভারত এবং উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ পারসিক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিল। ব্যাখ্যা 1 এই অংশে পারসিকরা এসে বসবাস শুরু করেছিল। ব্যাখ্যা 2 এই অংশে অধিবাসীগণ পারসিক সাম্রাজ্যভুক্ত হওয়ার দাবি জানান। ব্যাখ্যা 3 পারসিক সম্রাট দারায়ুস এই অঞ্চলগুলি জয় করেন। উত্তর ব্যাখ্যা 3। প্রশ্ন 4 বিবৃতি। আকামেনীয় সাম্রাজ্য শেষ পর্যন্ত ভেঙে পড়ে। ব্যাখ্যা 1 আলেকজান্ডারের কাছে পারসিক শাসক তৃতীয় দরায়বুস হেরে যান। ব্যাখ্যা 2 পারসিক সাম্রাজ্যে তীব্র বিদ্রোহ শুরু হয়। ব্যাখ্যা 3 পারসিক সাম্রাজ্যে একের পর এক বৈদেশিক আক্রমণ ঘটে।
উত্তর ব্যাখ্যা 1। প্রশ্ন 5 বিবৃতি। ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের ফলে মগধের ক্ষমতা বিস্তার সহজ হয়। ব্যাখ্যা 1। এই অভিযানে ছোট ছোট রাজনৈতিক শক্তিগুলি নিশ্চিহ্ন হয়। ব্যাখ্যা 2। মগধের সাহায্য নিয়ে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে অভিযান চালান। ব্যাখ্যা 3। আলেকজান্ডারের সেনাবাহিনী মগধের সাম্রাজ্য বিস্তারে সাহায্য করেছিল। উত্তর ব্যাখ্যা 1। প্রশ্ন 6 বিবৃতি। ব্যাকট্রিয়া এলাকায় মিনান্দারের শাসন ছিল। ব্যাখ্যা 1। ব্যাকট্রিয়ায় মিনান্দার তার প্রজাদের বাসভূমি গড়ে দিয়েছিলেন। ব্যাখ্যা 2। ব্যাকট্রিয়া অঞ্চল মিনান্দারের অধীনে ছিল। ব্যাখ্যা 3। ব্যাকট্রিয়াবাসী মিনান্দারের শাসন প্রবর্তনের দাবি জানিয়েছিল। উত্তর ব্যাখ্যা 2। প্রশ্ন 7 বিবৃতি। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য তৈরি হয়েছিল। ব্যাখ্যা 1। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা সংস্কৃতি গড়ে উঠেছিল। ব্যাখ্যা 2। ভারতীয় উপমহাদেশে আলাদা আলাদা ভাষা এবং ধর্মের পরিবেশ বজায় ছিল। ব্যাখ্যা 3। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতি এবং উপজাতির মেলামেশার মধ্য দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ গড়ে উঠেছিল। উত্তর ব্যাখ্যা 3। প্রশ্ন 8 বিবৃতি। পারসিক শিল্পীরা অনেকেই ভারতীয় উপমহাদেশে চলে আসতে বাধ্য হয়। ব্যাখ্যা 1। পারসিক সাম্রাজ্যের শিল্পীদের কদর ছিল না। ব্যাখ্যা 2। আলেকজান্ডার পারসিক সাম্রাজ্যের পার্সিপোলিস নগরী ধ্বংস করে দেন। ব্যাখ্যা 3। পারসিক সম্রাটগণ শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন না। উত্তর ব্যাখ্যা 2। নিজের ভাষায় ভেবে লেখো 3 থেকে 4 লাইন। ব্র্যাকেটে ছাত্রছাত্রীদের সুবিধার্থে উত্তরগুলিতে কয়েকটি বাক্য বেশি রাখা হয়েছে। প্রশ্ন 1। ভারতীয় উপমহাদেশ এবং পারস্যের যোগাযোগের বিষয়টি উল্লেখ করো। উত্তর সূচনা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের উল্লেখযোগ্য যোগাযোগ গড়ে উঠেছিল। ভারতীয় উপমহাদেশ এবং পারস্যের যোগাযোগ কেন্দ্র। প্রাচীন ভারতীয় উপমহাদেশের গান্ধার এবং সিন্ধু এই 2 কেন্দ্রের সঙ্গে পারস্যের যোগাযোগ গড়ে উঠেছিল। পারস্যের হক্কামনীষীয় ব্র্যাকেটে আকামেনীয় শাসক প্রথম দরায়ুস পারস্য এবং গান্ধার এই 2 অঞ্চলে অভিযান চালান। পারস্যের প্রদেশ হিসেবে ভারত। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে জানা যায় যে ইন্দুস বা ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের একটি স্যাট্রাপি অর্থাৎ প্রদেশ। প্রশ্ন 2। ভারতীয় উপমহাদেশ এবং গ্রিসের যোগাযোগের বিষয়টি উল্লেখ করো। উত্তর সূচনা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে গ্রিসের উল্লেখযোগ্য যোগাযোগ গড়ে উঠেছিল। ভারতীয় উপমহাদেশ এবং গ্রিসের যোগাযোগ। 1 আলেকজান্ডারের ভারত অভিযান। গ্রিক শাসক আলেকজান্ডারের ভারত অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশের সঙ্গে গ্রিসের ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। পৃষ্ঠা 119। 2 পারসিক শাসনের অবসান। আলেকজান্ডারের ভারত অভিযানের ফলে প্রাচীন ভারতীয় উপমহাদেশে পারসিক শাসনের অবসান ঘটে। 3 গান্ধার শিল্পের বিকাশ। গ্রিক এবং পারসিক শিল্পরীতির সমন্বয়। এই সময়ে ভারতবর্ষে গান্ধার শিল্পরীতি গড়ে ওঠে। 4 গ্রিক উপনিবেশ স্থাপন। আলেকজান্ডার ভারত ছাড়ার সময় উত্তর পশ্চিমে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রিক উপনিবেশ স্থাপন করে যান, যেগুলি অশোকের আমল পর্যন্ত টিকে ছিল। জেনে রাখা ভালো। পৃষ্ঠা 119। জেনে রাখা ভালো। হিন্দুকুশ পর্বত পার হয়ে ভারতবর্ষে পা রাখার পর আলেকজান্ডার ভারতে মোট 2 বছর 5 মাস ছিলেন। প্রশ্ন 3। শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজ এবং সংস্কৃতিতে কি কি বিষয়ে খুঁজে পাওয়া যায় না? উত্তর। শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজ সংস্কৃতিতে না খুঁজে পাওয়ার বিষয়। ভারতীয় সমাজ। শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজে একটি পোশাককে কেন্দ্র করে আলাদা আলাদা গ্রাম গড়ে ওঠেনি। তাছাড়া শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশে জাতি মিশ্রণও ঘটেনি। এই প্রথম নবাগত বিদেশি জাতিগুলির সঙ্গে ভারতীয় পুরাতন জাতিগুলির বৈবাহিক এবং রক্তের সম্পর্ক গড়ে ওঠে। ভারতীয় সংস্কৃতিতে
শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশে মিশ্র সংস্কৃতির উদ্ভব ঘটেনি। মৌর্য পরবর্তী সময়কালে ব্যাক্ট্রিয়, শক, পল্লব এবং কুষাণরা এদেশে আসার ফলে উপমহাদেশে মিশ্র সংস্কৃতির উদ্ভব ঘটে। প্রশ্ন 4, ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার মধ্যে যোগাযোগের বিষয়টি উল্লেখ করো। উত্তর, সূচনা। প্রাচীন ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য যোগাযোগ গড়ে উঠেছিল। ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার যোগাযোগ। 1. ব্যাক্ট্রিয়া। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে গান্ধারের তক্ষশিলা পর্যন্ত ব্যাক্ট্রিয়ার গ্রিক শাসন ছিল। 2. শক। মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠী স্কাইথীয় বা শকরা ব্যাক্ট্রিয়ার গ্রিক শাসনের অবসান ঘটায়। শকরা কাশ্মীর, সিন্ধুর পশ্চিম তীরের এলাকা, তক্ষশিলা নিজেদের দখলে আনে। 3. কুষাণ। শকরা মধ্য এশিয়ার তৃণভূমি থেকে এসে পশ্চিম দিকে দিয়ে ব্যাক্ট্রিয়ায় পৌঁছয়। 4. পল্লব। পার্থীয় বা পল্লবরা উত্তর পশ্চিম অঞ্চল থেকে পাঞ্জাবের কিছু অংশ পর্যন্ত এবং পুরো সিন্ধু উপত্যকা নিজেদের অধীনে আনে। জেনে রাখা ভালো। 1. স্কাইথীয়রা ভারতীয় উপমহাদেশে শেখ বা শক নামে পরিচিত ছিল। 2. পার্থীয়রা ভারতীয় উপমহাদেশে পল্লব নামে পরিচিত ছিল। তারা ইরান থেকে এই উপমহাদেশে আসে। 3. কুষাণরা ছিল ইউচি নামে যাযাবর জাতির একটি শাখা। এরা মৌর্য যুগের পরবর্তীকালে ভারতে এসেছিল। প্রশ্ন 5, প্রাচীন ভারতের সঙ্গে বিদেশের যে যোগাযোগ ছিল তা সংক্ষেপে আলোচনা করো। উত্তর, সূচনা। সুদূর অতীতকাল থেকে ভারতবর্ষের সঙ্গে বাইরের দেশগুলির উল্লেখযোগ্য যোগাযোগ ছিল। প্রাচীন ভারতের সঙ্গে বিদেশের যোগাযোগ। 1. মধ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে। মধ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক এবং ধর্মীয় 2 কারণে প্রাচীন ভারতের যোগাযোগ গড়ে উঠেছিল। 2. চীনের সঙ্গে ফাহিয়েন, সুয়াংজাং, হিউয়েনসাং, ইসেং প্রমুখ চৈনিক পর্যটক এবং ঐতিহাসিক ভারতে এসেছেন এবং এদেশের শিক্ষা এবং সংস্কৃতির ধারাকে নিজেদের দেশে প্রচার করেছেন। 3. আফগানিস্তানের সঙ্গে পোশাক আশাক, খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা অন্যান্য ক্ষেত্রে ভারতীয়দের সঙ্গে আফগানদের গভীর সম্পর্কের কথা প্রাচীন ভারতের ইতিহাস থেকে জানা যায়। 4. আরব দেশগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং ধর্ম প্রচারকে কেন্দ্র করেই আরব দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠেছিল। জেনে রাখা ভালো। 1. কাশ্যপ, মাতঙ্গ এবং ধর্মরত্ন নামে 2 জন ভারতীয় বৌদ্ধ ধর্মপ্রচারক চীনে যান। তাদের মাধ্যমে ভারতীয় সঙ্গীত, চিকিৎসাশাস্ত্র, ধর্ম এবং গণিতশাস্ত্র চীন দেশে সমাদর লাভ করে। 2. আফগানিস্তানের সংস্কৃত ভাষায় বহু পাণ্ডুলিপি মেলায় মনে করা হয় যে আফগানিস্তানের সঙ্গে প্রাচীন ভারতের গভীর সম্পর্ক ছিল। প্রশ্ন 6, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কী ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? উত্তর, সূচনা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার একটি বিশেষ ভূমিকা ছিল। যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার ভূমিকা। ভারত থেকে চীনে শিক্ষকদের যাত্রার ফলে ভারতের সঙ্গে চীনের যোগাযোগ গড়ে ওঠে। ফাসিয়ান, সুয়ান জাং ছাড়াও বহু পণ্ডিত ও ছাত্র ধর্মচর্চা এবং পড়াশোনার জন্য চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। নালন্দা, তক্ষশিলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও ভারত ও চীনের যোগাযোগ রচনায় সাহায্য করেছিল। জেনে রাখা ভালো। চীন থেকে আগতরা বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ্য ধর্মের চর্চার পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ে শিক্ষা নিতেন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। অধ্যায় 9 এর কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 120। প্রশ্ন 7, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগের কী ফল হয়েছিল? উত্তর, সূচনা। প্রায় 2000 বছর আগে থেকেই ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগের ফল: 1. ব্রাহ্মণ্য ধর্মের প্রসার।
ভারতের সঙ্গে যোগাযোগের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রাহ্মণ্য ধর্ম তথা হিন্দু ধর্মের প্রসার ঘটে। 2 বৌদ্ধ ধর্মের প্রসার। ভারতবর্ষ থেকে যেসব মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে বসতি স্থাপন করেছিলেন তাদের মাধ্যমে সেখানকার দেশগুলিতে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। 3 সংস্কৃতি এবং ভাবধারার প্রসার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভারতীয় সংস্কৃতি এবং ভাবধারা ছড়িয়ে পড়েছিল। 4 শিল্প রীতির প্রসার। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের ফলে ভারতীয় স্থাপত্য এবং চিত্রকলার রীতি ও দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্প রীতি পরস্পরকে প্রভাবিত করেছিল। জেনে রাখা ভালো, দক্ষিণ পূর্ব এশিয়া বলতে বোঝায় বর্মা মায়ানমার, লাওস, কম্পুচিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মালয় দ্বীপপুঞ্জের দ্বীপগুলিকে। প্রশ্ন 8, প্রাচীন পারসিক সাম্রাজ্যের পরিচয় দাও। উত্তর সূচনা। পারসিকদের নাম থেকেই প্রাচীন ইরান দেশটির নাম হয় পারস্য। প্রাচীন পারসিক সাম্রাজ্য। 1. সাইরাসের কৃতিত্ব। আকামেনীয় বা হখামনীশীয় রাজবংশোদ্ভূত সাইরাস বা কাইরাস পারসিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন। 2. ক্যাম্বিসাসের কৃতিত্ব। ক্যাম্বিসাসের আমলে পারসিক সাম্রাজ্যের সীমা পূর্বে সিন্ধু দেশ থেকে পশ্চিমে ইজিয়ান সাগর এর তীর পর্যন্ত প্রসারিত হয়। 3. দারায়ুস এর কৃতিত্ব। দারায়ুস বা দারায়ুসের শাসনকালে ইরান, মেসোপটেমিয়া, সিরিয়া, মিশর, এশিয়া মাইনর এবং উত্তর পশ্চিম ভারত পর্যন্ত পারস্য সাম্রাজ্যের বিস্তার ঘটে। 4. জারেক্সিসের কৃতিত্ব। দারায়ুসের পুত্র জারেক্সিস আর্মেনীয় সাম্রাজ্য সাফল্যের সঙ্গে রক্ষা করেন, তবে গ্রিকদের বিরুদ্ধে থার্মোপোলির স্থলযুদ্ধ 480 খ্রিস্টপূর্ব সাময়িকভাবে জয়লাভ করলেও পরে সম্পূর্ণ পরাজিত হন। জেনে রাখা ভালো। 1. যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর আগে আর্য ভাষাভাষী জনগোষ্ঠী ইরানে আসে। এদের মধ্যে বৃহৎ জাতিগুলি ছিল পারসিক, মিড, পার্থীয় এবং ব্যাকট্রীয়। 2. সাইরাস একে একে এশিয়া মাইনর, ব্যাবিলন, আর্মেনিয়া, ফিনিসিয়া, প্যালেস্টাইন সহ বহু দেশকে নিজের অধীনে নিয়ে আসেন। প্রশ্ন 9. আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানের কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার ওপরে কোনো প্রভাব ছিল? উত্তর সূচনা। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযান অবশ্যই মৌর্য সাম্রাজ্যে গড়ে ওঠায় সাহায্য করেছিল। মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠায় আলেকজান্ডারের ভূমিকা। আলেকজান্ডার মগধ আক্রমণ না করলেও মগধের অত্যাচারিত জনসাধারণ গ্রিক আক্রমণকে সাহায্য করতে পারে এই ভয়েই মগধ সাম্রাজ্যের ভিত কেঁপে গিয়েছিল। এছাড়া তিনি ওই অভিযানের মাধ্যমে পারসিকদের যুদ্ধে হারিয়ে উপমহাদেশে পারসিক শাসনের অবসান ঘটানো এবং উপমহাদেশের ছোট ছোট রাজশক্তিগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়ায় পরবর্তীকালে রাজ্য বিস্তারের ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের কাজটি সহজ হয়েছিল। আসলে আলেকজান্ডার খুব তাড়াতাড়ি ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ায় সেই সময় দুর্বল হয়ে পড়া রাজশক্তিগুলিকে হারিয়ে সাম্রাজ্য গড়ে তোলা চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সহজ হয়েছিল। পৃষ্ঠা 121 জেনে রাখা ভালো। হেদাস্পেস বা ঝিলমের যুদ্ধে রাজা পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে বীরের মতোই লড়াই করেন। যুদ্ধে হারার পর আলেকজান্ডারকে তিনি বলেন যে তিনি রাজার কাছে রাজার মতো ব্যবহার আশা করেন। প্রশ্ন 10. প্রাচীন সুমেরীয় সভ্যতার পরিচয় দাও। উত্তর সূচনা। ব্যাবিলনিয়ার দক্ষিণে সুমেরুকে কেন্দ্র করে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তার নাম ছিল সুমেরীয় সভ্যতা। প্রাচীন সুমেরীয় সভ্যতার নানা দিক। 1. নগর জীবন। সুমেরীয় সভ্যতায় একাধিক নগর ও জনপদ গড়ে উঠেছিল এবং নগরগুলিতে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। 2. সমাজ কাঠামো। প্রাচীন সুমেরীয় সমাজ কাঠামো 3 ভাগে বিভক্ত ছিল, যেমন 1. উচ্চ শ্রেণী, 2. মধ্য শ্রেণী, 3. নিম্ন শ্রেণী। 3. অর্থনৈতিক কাঠামো। সুমেরের অর্থনৈতিক কাঠামো নির্ভরশীল ছিল কৃষি, পশুপালন এবং ব্যবসা বাণিজ্যের ওপর। 4. সাহিত্য ও শিল্পকলা।
সুমেরীয়রা গিলগামেশ নামে মহাকাব্যের রচনা করা ছাড়াও মৃৎশিল্প, ধাতু এবং অলঙ্কার শিল্প এবং বস্ত্র শিল্পে পারদর্শিতা দেখিয়েছিল। জেনে রাখা ভালো। 1. গ্রিক মেসোপটেমিয়া শব্দের অর্থ হল 2 নদীর মধ্যবর্তী ভূমি। এই মেসোপটেমিয়ার অঞ্চলে একের পর এক গড়ে উঠেছিল সুমেরীয়, আক্কাদীয়, আমুরীয়, আসুরীয় এবং কলদীয় সভ্যতা। কয় জফলা আকার, ল দয় দীর্ঘই উন্তুস্ত ক্লদীয় সভ্যতা। 2. সুদূর অতীতে মেসোপটেমিয়া বলতে যে অঞ্চলকে বোঝাতো তার উত্তর দিকে ছিল আসিরীয় এবং দক্ষিণ দিকে ছিল ব্যাবিলনিয়া। ব্যাবিলনিয়ার উত্তর অংশের নাম ছিল আক্কাদ আর দক্ষিণ অংশের নাম ছিল সুমের। প্রশ্ন 11. ব্যাবিলনীয় সভ্যতা কিভাবে গড়ে ওঠে? উত্তর, সূচনা। মেসোপটেমিয়ার দক্ষিণ অঞ্চলকে বলা হতো ব্যাবিলন। ব্যাবিলনীয় সভ্যতার উদ্ভব। 1. ব্যাবিলন নগর গঠন। আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে সেমেটিক জাতি সিরিয়া থেকে ইউফ্রেটিস নদীর উপকূলে এসে বসবাস শুরু করে। এখানেই তারা গড়ে তোলে ব্যাবিলন নগর। 2. আক্কাদ রাজ্য গঠন। খ্রিস্টপূর্ব 23 শতকে বর্তমান ইরাকের দক্ষিণ পূর্ব অংশে আক্কাদীয় ভাষাভাষী মানুষদের নেতৃত্বে সুমেরের শহরগুলিকে ঐক্যবদ্ধ করে তৈরি হয় আক্কাদ রাজ্য। পৃষ্ঠা 122। 3. ব্যাবিলন রাজ্য গঠন। সেমেটিক ভাষা গোষ্ঠীভুক্ত আমার জাতির মানুষ ইউফ্রেটিস নদীর তীরবর্তী শহর ব্যাবিলন এবং আশেপাশের নগরগুলিকে দখল করে ব্যাবিলনীয় রাজ্য তৈরি করে। 4. বিভিন্ন রাজাদের প্রচেষ্টা। প্রথমে হামুরাবি, পরে আসিরিয়ার রাজা অসুরবানিপাল এবং কালদিয়া বংশের রাজা নেবুকাদনেজার প্রমুখের প্রচেষ্টায় ব্যাবিলনকে ঘিরে এক উন্নত সভ্যতার উদ্ভব ঘটে। জেনে রাখা ভালো। 1. বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 50 মাইল দূরে ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলন নগরী অবস্থিত ছিল। 2. ব্যাবিলন এই নামটির উৎপত্তি ঘটিয়েছে সেমেটিক শব্দ ব্যাব-ইল থেকে। এই শব্দটির অর্থ হল দেবতার গান বা ভগবানের দুয়ার। প্রশ্ন 12. টিকা লেখো। সুমেরীয় লিপি। উত্তর, সুমেরীয় লিপিকে ইংরাজিতে বলা হয় কিউনিফর্ম, বাংলায় কিলকাকৃতি। প্রাথমিক রূপ। প্রথম দিকে সুমাররা কাদামাটির ফলকে ছবির সাহায্যে এবং পরে নানা রকম নকশার মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। কাদামাটির ফলকে লেখা। নরম কাদামাটির ফলকের ওপর আঁচড় কেটে লেখার পর সেগুলিকে তারা রোদে শুকিয়ে বা আগুনে পুড়িয়ে নিত। লেখার রীতি। প্রথমে কিলকাকৃতি লিপি লেখা হতো এবং ওপর থেকে নিচে, পরে তা বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। লেখার বিষয় ছিল প্রশাসনিক এবং বাণিজ্যিক তথ্য, হিসেবপত্র, জ্যোতিষ, ওষুধপত্র প্রভৃতি। জেনে রাখা ভালো। 1. লেখাগুলো তীরের ফলার মতো দেখতে হতো বলে এর নাম কিউনিফর্ম বা কিলকাকৃতি লিপি। 2. এই লিপিতে ছিল 2000 অক্ষর। পরে অক্ষরের সংখ্যা বেড়ে হয় প্রায় 8000। প্রশ্ন 13. মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তর, ইতিহাসের সূচনা। ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম তার ইতিবৃত্ত গ্রন্থে মিশরকে নীলনদের দান বলে উল্লেখ করেছেন। মিশরকে নীলনদের দান বলার কারণ। উত্তর 1. উপত্যকায় বসবাস। পলি, বালি, কাঁকর জমে সমতল উপত্যকা অঞ্চলগুলিতে বসতি নির্মাণ শুরু হলে সভ্যতার উন্মেষের প্রেক্ষাপট রচিত হয়। 2. কৃষিজ উৎপাদনের কারণে। প্রতি বছর বন্যার ফলে নীলনদের উভয় তীর কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল ও বসবাসের উপযোগী হয়ে ওঠে। 3. পশুপালনের সুবিধা। মিশরে নীলনদের উভয় তীরে পলি মাটিযুক্ত অঞ্চলের সুবিস্তৃত তৃণভূমিতে পশুখাদ্যের যোগান ও পশুপালনের সুবিধা পাওয়া যেত। 4. পরিবহনের সুবিধা।
মিশরের বিভিন্ন অঞ্চলের সঙ্গে নীল নদ ধরে যোগাযোগের সুবিধা মিলিয়েছিল। জেনে রাখা ভালো, এশিয়া থেকে সেমাইটগণ, আদিম ইউরোপীয় জনগোষ্ঠীভুক্ত লিবীয়গণ এবং আফ্রিকার উষ্ণ অঞ্চল থেকে আগত নুবীয়গণ নীল নদের তীরবর্তী অঞ্চলগুলিতে এসে বসবাস শুরু করে। প্রশ্ন 14, প্রাচীন মিশরবাসী পিরামিড তৈরি করত কেন? উত্তর, সূচনা। প্রাচীনকালে মিশরের ফেরাও এবং অভিজাতদের মৃতদেহকে পাথরের তৈরি যে সমাধি স্তূপের মধ্যে রাখা হতো তাকে বলা হতো পিরামিড। প্রাচীন মিশরবাসীর পিরামিড তৈরির কারণ এক, মৃতদেহের সংরক্ষণ। মিশরবাসী বিশ্বাস করত মৃত্যুর পরেও মানুষের আর একটা জীবন রয়েছে, তাই তারা মৃতদেহকে মমি করে কাঠের কফিনে ভরে সমাধিস্থ এবং সংরক্ষণ করত। 2, মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস। প্রাচীন মিশরবাসী বিশ্বাস করত যে আত্মা দেহের মধ্যে অনন্তকাল ধরে বেঁচে থাকে, তাই মৃতদেহগুলিকে মমি হিসেবে সংরক্ষণ করা হতো। পৃষ্ঠা 123, 3, ধারাবাহিকতা বজায় রাখা। প্রাচীন মিশরে প্রতিটি ফেরাও এবং অভিজাতরা চাইতেন তার পূর্বপুরুষের মতো তিনিও পিরামিড বানিয়ে কীর্তি স্থাপন করবেন। 4, মহিমা প্রচার। মিশরের ফেরাওগণ পিরামিড তৈরির মধ্যে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের মহিমা এবং গৌরব প্রচার করতে চেয়েছিলেন। পৃষ্ঠা 123, জেনে রাখা ভালো। 1, প্রাচীন মিশরীয়রা মনে করত মানুষের প্রথম সত্তা অশরীরী আত্মা, যেটি হল বা এবং সেই আত্মার জীবনী শক্তি বা দ্বিতীয় সত্তা হলো কা। মৃতদেহ সংরক্ষণ করলে বা এবং কাক সেই মৃতদেহতে আবার বেঁচে ওঠে। 2, খুফু, টুটেনখামেন, নেফরা, মেনকুরা প্রমুখ ফেরাও নিজেদের স্মৃতি রক্ষার্থেই পিরামিডগুলি তৈরি করেছিলেন। প্রশ্ন 15, টিকা লেখো। মিশরীয় লিপি। উত্তর, পৃথিবীর অন্যতম প্রাচীন লিপি হল মিশরীয়দের হায়ারোগ্লিফিক লিপি। পাঠোদ্ধার 1920 খ্রিস্টাব্দে ফরাসি অধ্যাপক সাপোলিও সর্বপ্রথম মিশরীয় লিপির পাঠোদ্ধার করেন। বৈশিষ্ট্য 1, প্রাচীন মিশরীয়রা প্রথমে সম্পূর্ণভাবে ছবি এঁকে বিভিন্ন বস্তুকে বোঝাতো। 2, পরে তারা বিভিন্ন চিন্তা এবং ধ্বনি বোঝানোর জন্য ছবির সঙ্গে অন্যরকম চিহ্নেরও ব্যবহার শুরু করেন। লেখার উপকরণ। মিশরীয়রা প্যাপিরাস নামে এক ধরনের গাছের ছালে মন্দির এবং রাজপ্রাসাদের দেওয়ালে ছবি এঁকে এই লিপিকে ব্যবহার করত। লেখার ধরন হায়ারোগ্লিফিক লিপি বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে অথবা উপর থেকে নিচে লেখা হতো। জেনে রাখা ভালো। 1, হায়ারোগ্লিফিক এসেছে গ্রিক শব্দ হায়ারোগ্লিফিস থেকে। হয়াকার, অন্ত্যস্বয়াকার, বয়সনরয় ওকার, গয়লয় হর্ষই, ফয় হর্ষই দন্তেস্ব। এর অর্থ পবিত্র লেখা। এর কারণ প্রথম দিকে ধর্মীয় বিষয় লিখতে পুরোহিতরাই প্রাচীন মিশরীয় লিপি ব্যবহার করতেন। 2, নীলনদ এবং মিশরের বিভিন্ন জলায় এক ধরনের স্বর বা নল খাগড়া জন্মাতো। তাকে জলে ভিজিয়ে এবং পিষে তৈরি হতো এক রকমের লেখার উপকরণ বা কাগজ। এই কাগজকে বলা হতো প্যাপিরাস। প্রশ্ন 16, সুমেরের লিপি ও মিশরের লিপির পার্থক্য লেখো। উত্তর, পার্থক্যের বিষয়। 1, নাম। সুমেরের লিপি। সুমেরের লিপির নাম কিলোকাকৃতি বা কিউনিফর্ম। মিশরের লিপির নাম হায়ারোগ্লিফিক। 2, আকৃতি। সুমেরের লিপি ছিল তীরের ফলার মতো সুজল আকারের। মিশরের সভ্যতার লিপিগুলি ছিল ছবির মতো দেখতে। 3, লিখন উপাদান। সুমেরবাসী নরম মাটির টালিতে নলখাগড়ার কলম দিয়ে লিখে পরে টালিটিকে আগুনে পুড়িয়ে নিত। মিশরের লিপি। মিশরীয়রা প্যাপিরাস নামক এক ধরনের গাছের ছালে মন্দির ও রাজপ্রাসাদের দেওয়ালে এই লিপিকে ব্যবহার করত। 4, লিপির বৈশিষ্ট্য। কিলোকাকৃতি লিপির যে চিহ্নগুলি ধ্বনি বর্ণের তার মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুই ছিল। মিশরের লিপি হায়ারোগ্লিফিক লিপিতে যে ধ্বনি বর্ণের চিহ্নগুলি ছিল তার মধ্যে স্বরবর্ণ ছিল না। প্রশ্ন 17, প্রাচীন মিশরীয় সভ্যতার পরিচয় দাও। উত্তর, সূচনা।
নীল নদের তীরে গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয় সভ্যতার নানা দিক। এক, নীলনদ মরুভূমি হয়ে ওঠার মতো ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও নীল নদের কারণেই মিশরের বদ্বীপ অঞ্চল শস্য শ্যামলা হয়ে ওঠে। 2, সমাজ ব্যবস্থা। প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থায় 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল, যেমন 1, উচ্চ শ্রেণী রাজপরিবার, অভিজাত এবং পুরোহিত গোষ্ঠী। 2, মধ্য শ্রেণী বণিক এবং কারিগর গোষ্ঠী। 3, নিম্ন শ্রেণী কৃষক এবং ভূমিদাস। 3, অর্থনৈতিক অবস্থা। কৃষি, পশুপালন এবং শিল্প বাণিজ্যের উপর মিশরের অর্থনীতি নির্ভরশীল ছিল। 4, সংস্কৃতি চর্চা। মিশরবাসীর সাহিত্য সংস্কৃতির উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন হল মৃতের বই, রোজেটা পাথর, পারলেমো পাথর, হায়ারোগ্লিফিক লিপি। পৃষ্ঠা 124। জেনে রাখা ভালো। 1, লাতিন নীলোস শব্দ থেকে নীলনদ কথাটি এসেছে। এর অর্থ হলো যার উৎস অজানা, তবে বাস্তবে এর উৎসস্থল খুঁজে বের করা সম্ভব হয়েছে। নীল নদের উৎস সর্বপ্রথম আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস গ্যালটন। 2, চিকিৎসা বিজ্ঞানে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান হল মেটেরিয়া মেডিকা বা ওষুধের সূচি প্রস্তুতকরণ। মমি তৈরির অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা শারীরবিদ্যার জ্ঞান লাভ করেছিল। প্রশ্ন 18, প্রাচীন চীন সভ্যতার পরিচয় দাও। উত্তর, সূচনা। আজ থেকে প্রায় 4000-এরও বেশি বছর আগে ইয়াংসি, কিয়াং এবং গুয়াংহো নদীর অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল প্রাচীন চীন সভ্যতা। চীন সভ্যতার নানা দিক। 1, প্রাচীন বংশ। প্রাচীন চীনে যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 1800 বছর আগে সাং বংশের রাজারা রাজত্ব করতেন। এই বংশের পর 1125 খ্রিস্টপূর্ব থেকে চীনে চৌ বংশ রাজত্ব শুরু করে। 2, চীনবাসীর আদি জীবন। এশিয়া মহাদেশের টারিম উপত্যকা অঞ্চল থেকে একদল অধিবাসী ওয়াংহো নদীর তীরে বসবাস শুরু করে। পরে তারা চীনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। 3, আগুন পরিষ্কার। প্রথম আগুন আবিষ্কারের কৃতিত্ব চীনের পেকিং মানুষদেরই। তারা আগুন আবিষ্কার করে শুধু চীন সভ্যতা নয়, সমগ্র মানব সভ্যতার মান বহুগুণ উন্নত করেছিল। 4, সাহিত্য রচনা। কনফুসিয়াস, লাও উৎসু, লয়াকার ও ড্যাশ খণ্ডিত নন্দেশ্বর লিপো প্রমুখ সাহিত্য রচনার ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। জেনে রাখা ভালো। কিংবদন্তি অনুসারে প্রাচীন চীনে উন্নত সভ্যতার সৃষ্টিতে চীনের 5 জন রাজার কৃতিত্ব ছিল। এই 5 জন রাজা হলেন: প্রথম রাজা ফুসি, দ্বিতীয় রাজা সেননাং, তৃতীয় রাজা হুয়াংটি, চতুর্থ রাজা ইয়াও, পঞ্চম রাজা সুং। প্রশ্ন 19, প্রাচীন গ্রিক সভ্যতার পরিচয় দাও। উত্তর, সূচনা। ভূমধ্য সাগরের উত্তর পূর্ব উপকূলে মূল ভূখণ্ড জুড়ে ছোট ছোট বহু দ্বীপ নিয়ে গঠিত হয়েছিল গ্রিক দেশ। গ্রিক সভ্যতার নানা দিক। 1, শাসন ব্যবস্থা। ছোট ছোট অংশে বিভক্ত গ্রীসের নগর রাষ্ট্র বা পলিসগুলিতে রাজাই ছিল শাসনতান্ত্রিক প্রধান। রাজাকে রাজ্য শাসনের কাজে সাহায্য করার জন্য ছিল বুলে এবং অ্যাগোরা, অজফলা আকার, গয়কার, বৈষণ্য রয় আকার নামক 2টি সমিতি। 2, অর্থনৈতিক ব্যবস্থা। স্পার্টার ভালো জমিগুলো ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং বাণিজ্য ও শিল্প সম্পূর্ণরূপে পেরিওয়েসিক শ্রেণীর নিয়ন্ত্রণে ছিল। 3, সমাজ জীবন। গ্রিক সমাজ 4 ভাগে বিভক্ত ছিল, যেমন অভিজাত, সাধারণ নাগরিক, থেটিস এবং ক্রীতদাস। 4, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এথেন্স। সুপ্রাচীন কাল থেকেই গ্রিসের নগর রাষ্ট্রগুলির অন্যতম এথেন্স ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সোলন নামে এক জ্ঞানী ব্যক্তি তার শাসন সংস্কারের মাধ্যমে এথেন্সে এক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত গড়ে তোলেন। পৃষ্ঠা 125। জেনে রাখা ভালো। 1, অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত ছিল বুলে এবং সাধারণ নাগরিকদের নিয়ে গঠন করা হতো অ্যাগোরা। 2, রাজ্য চালানোর সাহায্য করতেন আর্কন নামের প্রধান দেওয়ানি বিচারক। পোলোমার্ক নামের প্রধান সেনাপতি সেনাবাহিনী পরিচালনা করতেন।
প্রশ্ন 20, প্রাচীন রোমান সভ্যতার পরিচয় দাও। উত্তর, সূচনা। ইতালির পশ্চিম দিকে টাইবার নদীর তীরে রোম নগরটি অবস্থিত ছিল, যাকে কেন্দ্র করে গড়ে ওঠে রোমান সভ্যতা। রোমান সভ্যতার নানা দিক। এক, প্রজাতান্ত্রিকতা। ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের শেষ দিকে রাজতন্ত্রের বিলোপ ঘটে এবং অল্প সংখ্যক লোক নিয়ে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়। 2, সামাজিক অবস্থা। রোমান সমাজ দুভাগে বিভক্ত ছিল, যথা রোমের আদি অধিবাসীদের বংশধর অর্থাৎ প্যাট্রিসিয়ান এবং অন্য অঞ্চল থেকে রোমে এসে বসবাসকারী বা প্লেবিয়ান। 3, অর্থনৈতিক ব্যবস্থা। কৃষি ও শিল্প ছিল রোমের মূল অর্থনৈতিক উৎস। 4, রোমান সাম্রাজ্যের পরবর্তী অধ্যায়। 284 থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরবর্তী রোমান সাম্রাজ্যের যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। জেনে রাখা ভালো। 1, রোমান আইনগুলি বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান (527 থেকে 565 খ্রিস্টাব্দ) সম্পূর্ণরূপে সংকলিত করেছিলেন। 2, 284 খ্রিস্টাব্দে ডায়োক্লেসিয়ান সম্রাট হলেন। রোমে স্বৈর শাসন শুরু হয়। প্রশ্ন 21, টিকা লেখো ইন্ডিকা। উত্তর, পরিচিতি। গ্রিক সেনাপতি সেলিউকাসের দূত হলেন মেগাস্থেনেস। তিনি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। এদেশে থাকাকালীন মেগাস্থেনেস ইন্ডিকা নামক একটি গ্রন্থ রচনা করেন। মগধ সাম্রাজ্যের এবং পাটলিপুত্রের বিবরণ। মেগাস্থেনেস তার ইন্ডিকা গ্রন্থে মগধ সাম্রাজ্যের গঠন এবং পাটলিপুত্র নগরের বিবরণ দিয়েছেন। সমাজ জীবনের বিবরণ। সমকালীন সমাজবৃত্তি অনুসারে মেগাস্থেনেস সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করেছেন। জেনে রাখা ভালো। মেগাস্থেনেসের মতে 7টি শ্রেণী হল: 1, দার্শনিক। 2, কৃষক। 3, শিকারী। 4, কারিগর বা শিল্পী। 5, সৈনিক বা যোদ্ধা। 6, পরিদর্শক বা গুপ্তচর। 7, উপদেষ্টা ও নিয়ামক। প্রশ্ন 22, ফাসিয়ান বা ফাইয়েন রচিত ফো-কুও-কি গ্রন্থের বিষয়বস্তু সম্বন্ধে লেখো। উত্তর, সূচনা। ফাসিয়ান বা ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। তার লেখা ফো-কুও-কি গ্রন্থে তিনি ভারতের ভ্রমণের অভিজ্ঞতার কথা লেখেন। ফাসিয়ানের ফো-কুও-কি গ্রন্থ। 1, পাটলিপুত্র নগরের বিবরণী। এই গ্রন্থটিতে পাটলিপুত্র নগর এবং সেখানকার নাগরিক সভ্যতার পরিচয় রয়েছে। 2, গুপ্ত শাসন ব্যবস্থার বর্ণনা। ফাসিয়ান এই গ্রন্থে গুপ্ত শাসন ব্যবস্থায় নিখুঁত বিবরণ দিয়েছেন। 3, বাণিজ্য সম্পর্কে অভিমত। এই গ্রন্থ থেকে জানা যায় যে গুপ্ত যুগে সোপারা, তাম্রলিপ্ত ইত্যাদি বন্দরগুলির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চলত। পৃষ্ঠা 126। 4, জনজীবনের বিবরণ। গ্রন্থটিতে ভারতীয়দের নীতিবোধ, সংযত চরিত্র এবং উচ্চ নৈতিকতার পাশাপাশি জাতিভেদ ও অস্পৃশ্যতার বাড়াবাড়ির কথাও লেখা হয়েছে। প্রশ্ন 23, টিকা লেখো সুয়ানজাং হিউয়েনসাং। উত্তর, চীন দেশের বৌদ্ধ পণ্ডিত এবং পৃষ্ঠা 126। উত্তর, চীন দেশের বৌদ্ধ পণ্ডিত এবং পরিব্রাজক সুয়ানজাং বা হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। চীনা ভাষায় সুয়ানজাং রচিত সি-ইউ-কি গ্রন্থটি প্রাচীন ভারতের ইতিহাসে এক মূল্যবান উপাদান। ভারত আগমনের উদ্দেশ্য। সুয়ানজাং এর ভারত আগমনের প্রধান উদ্দেশ্য ছিল প্রভু বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। ভারত বর্ণনা। সুয়ানজাং এর বর্ণনা থেকে হর্ষবর্ধনের সমকালীন ভারতের পরিচয় মেলে। স্বদেশে প্রত্যাবর্তন। সুয়ানজাং ভারত থেকে বহু বুদ্ধ মূর্তি এবং 657টি ভারতীয় পুঁথি নিয়ে স্বদেশে ফিরে গিয়ে ওইসব পুঁথির চীনা ভাষায় অনুবাদ করেন। জেনে রাখা ভালো। চীন দেশের বৌদ্ধ পণ্ডিত এবং পরিব্রাজক সুয়ানজাং এর ভারত বিবরণী থেকে আমরা 7ম শতকের ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক এবং ধর্মীয় অবস্থার এক সুন্দর বিবরণ পাই। হাতে কলমে করো। প্রশ্ন 1, পাঠ্য বইয়ের 9ম অধ্যায়ের মুদ্রার ছবিগুলির সঙ্গে 6ষ্ঠ এবং 7ম অধ্যায়ের মুদ্রার ছবিগুলির মিল এবং অমিলগুলি খুঁজে বের করো। উত্তর, এখানে রয়েছে কুষাণ আমলের মুদ্রা, তারপরে গুপ্ত আমলের বিভিন্ন মুদ্রা,
প্রাচীন ভারতীয় উপমহাদেশের নানা রকম মুদ্রা, গ্রিক শাসক মিনান্দারের মুদ্রা, সেলুকাসের মুদ্রা, সাতবাহন আমলের মুদ্রা, মৌর্য আমলের মুদ্রা। উত্তর পৃষ্ঠা 127। মুদ্রার ছবিগুলির মিল: 1. কুষাণ, গুপ্ত, সাতবাহন এবং গ্রিক শাসকদের মুদ্রাগুলি ছিল গোলাকার। 2. প্রাচীন ভারতীয় উপমহাদেশের মৌর্য, কুষাণ, গুপ্ত এবং গ্রিক শাসকদের আমলে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। 3. মৌর্য, কুষাণ, গুপ্ত এবং গ্রিক শাসকদের মুদ্রাগুলিতে রাজাদের প্রতিকৃতি খোদাই করা হতো। মুদ্রার ছবিগুলি অমিল: 1. মৌর্য এবং প্রাচীন ভারতীয় উপমহাদেশের মুদ্রাগুলি গোলাকার নয়, কিন্তু কুষাণ, গুপ্ত এবং গ্রিক শাসকদের মুদ্রাগুলি গোলাকার। 2. গুপ্ত আমলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সর্বপ্রথম রূপর মুদ্রা চালু করেন, কিন্তু গুপ্ত পূর্ববর্তী 2 যুগ অর্থাৎ মৌর্য এবং কুষাণ আমলে রূপর মুদ্রা প্রচলিত ছিল না। 3. কুষাণ আমলের শাসক এবং গ্রিক শাসকদের মুদ্রাগুলিতে শুধুমাত্র রাজাদের মূর্তি খোদাই করা হতো, কিন্তু কুষাণ, গুপ্ত এবং প্রাচীন ভারতীয় উপমহাদেশের মুদ্রাগুলিতে রাজাদের ছবির পাশাপাশি অন্যান্য বিষয়ের ছবিও খোদাই করা হতো। প্রশ্ন 2. মানচিত্রটি ভালো করে দেখো। ফাসিয়ান এবং সুয়াংজাং ভারতীয় উপমহাদেশের কোন কোন জায়গায় গিয়েছিলেন, কোন কোন জায়গায় দুজনেই গিয়েছিলেন তার একটি তালিকা তৈরি করো। পৃষ্ঠা 128। এখানে একটা মানচিত্র রয়েছে ফাসিয়ান এবং সুয়াংজাং এর ভারতীয় উপমহাদেশের ভ্রমণ পথ। এরপর রয়েছে ভারতীয় উপমহাদেশে চীনা পর্যটকদের ভ্রমণ স্থান। ফাসিয়ানের ভ্রমণ স্থান ল্যাংঝৌ, লৌলান, কারাসহার, খোটান, তাশখন্দ, উদয়ন, তক্ষশিলা, পেশোয়ার, জালালাবাদ, মথুরা, শ্রাবস্তী, কপিলাবস্তু, কুশীনগর, বৈশালী, পাটলিপুত্র, সারনাথ, বুদ্ধগয়া, রাজগৃহ, তাম্রলিপ্ত। সুয়াংজাং এর ভ্রমণ স্থান ল্যাংঝৌ, কুচা, তাশখন্দ, বলক, বামিয়ান, তক্ষশিলা, শিয়ালকোট, মথুরা, কনৌজ, শ্রাবস্তী, বৈশালী, সারনাথ, বুদ্ধগয়া, রাজগৃহ, প্রাগজ্যোতিষপুর, পাটলিপুত্র, তাম্রলিপ্ত, ধনকটক, কাঞ্চীপুরম, নাসিক, অজন্তা, ভৃগুকচ্ছ, উজ্জয়িনী, মুলতান, কাশগড়, খোটান, লৌলান। উভয়ের ভ্রমণ স্থান ল্যাংঝৌ, লৌলান, খোটান, তক্ষশিলা, মথুরা, শ্রাবস্তী, পাটলিপুত্র, তাম্রলিপ্ত। অধ্যায় 9 এখানেই শেষ হলো। একই সাথে ছায়া ইতিহাস শিক্ষক ষষ্ঠ শ্রেণী প্রশান্ত দত্ত বইটিও এখানেই শেষ হলো।